দেখো, সৈয়দ মুজতবা আলীর যে পঞ্চতন্ত্র প্রবন্ধ, এই প্রবন্ধের দুটো পর্ব আছে। প্রথম পর্বে ওরকম 35টা মতো, আর দ্বিতীয় পর্বে ওরকম 37টা মতো, মোটামুটি 72-73টা প্রবন্ধ আছে। ঠিক আছে। 25শে বৈশাখ তোমাদের যেমন পাঠ্য আছে, 25শে বৈশাখ, আজব শহর কলকাতা, কলকাতা, বই কেনা, আর লাস্ট প্রবন্ধটা হচ্ছে আড্ডা। তো তোমাদের ও, অন্য সব কটা প্রবন্ধ যেমন আহ, বেশ লজিক্যাল আর বেশ রসিয়ে বলা, ঠিক আড্ডা প্রবন্ধটাও একই রকম। তো রসিয়ে বলা কেন বললাম, তার কারণ হচ্ছে এই টাইপের প্রবন্ধগুলোকে বলা হয় রম্য রচনা। রম্য অর্থাৎ রমণীয় থেকে এই রচনাটা নামকরণটা এসছে। অর্থাৎ যেগুলো বেশ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে বলা হয়, সেগুলো হচ্ছে রম্য রচনা। তো সেই রম্য রচনা প্রবন্ধ হতে পারে, নাটক হতে পারে, কবিতা, গল্প, সবকিছু হতে পারে। তো তিনি অর্থাৎ প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী প্রবন্ধ রচনার ক্ষেত্রে তিনি এই রম্য রচনার পদ্ধতি অবলম্বন করেছেন। ঠিক আছে। তো যাই হোক, আহ, রম্য রচনা অর্থাৎ আহ, এই যে আড্ডা প্রবন্ধে তিনি যেহেতু বহুভাষিক ছিলেন, মানে অনেক রকম ভাষায় পণ্ডিত ছিলেন, তিনি বিভিন্ন দেশে ঘুরতে যেতেন এবং সেই ভাষাগুলো ভালোভাবে আয়ত্ত করতেন। যদি উল্টো রকম ভাবে বলা যায়, যে তিনি আগে ভাষাগুলো আয়ত্ত করতেন, করে তারপর সেই দেশগুলোতে ঘুরতে যেতেন। ঠিক আছে। তিনি মোটামুটি আরবি, ফার্সি থেকে শুরু করে সংস্কৃত ভাষা, হিসাব মতো তিনি তো ছিলেন মুসলিম, তো সংস্কৃত ভাষা একটা সম্পূর্ণ বিপরীত ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। তো আরবি যারা মুসলিম তাদের মধ্যে আরবি তো এমনি চর্চা করতে হয়। তো সেই ক্ষেত্রে তিনি আরবি আরবি ফার্সি জানতেন, কিন্তু সংস্কৃত ভাষাও তিনি মোটামুটি নলেজ অর্জন করেছিলেন। তো এই আরবি ভাষার তিনি আরবি ভাষা কেন বলা হয়েছে, তার কারণ তিনি যেখানে ঘুরতে গিয়েছিলেন, মিশর, তো তার পাশেই আছে মক্কা। তো এই মক্কা শহর থেকে অনেকটা দূরেই মিশর অবস্থিত। তো এই আহ, মক্কাতে কি হতো, বিভিন্ন ধর্মীয় উদ্দেশ্যে নানা রকম মানে মুসলমান গোষ্ঠীর মানুষ সেখানে ঘুরতে যেত, মানে অ্যাকচুয়ালি ওখানে হজ করতে যাওয়া আর কি, হজ করতে যেত। তো সেই সোর্সে তিনিও গেছিলেন। ঠিক আছে। তো সেইখানে গিয়ে আহ, তারই পার্শ্ববর্তী নীল নদের তীরে অবস্থিত কাফে দা নীল, কাফে দা নীলে তিনি অনেক মানে ওখানে অনেকদিনই ছিলেন। তো সেখানে থাকাকালীন তিনি বেশ কয়েকজন মানে মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল তার। তো তাদের সঙ্গে যে খোশ গল্প, বিভিন্ন রকম আড্ডাই আর কি, সেইগুলো বা তাদের আড্ডা মারার যে ধরন, সেইগুলোই তিনি এই আড্ডা প্রবন্ধে লিখেছেন। তো প্রবন্ধ মানে কি, যেগুলো একটা আহ, নির্দিষ্ট কোনো বিষয়, যেগুলো মানে জ্ঞাজানো না, বাস্তব কোনো ঘটনা, সেটা অবলম্বন করে নিজস্ব কল্পনার রস মিশিয়ে সেগুলো পরিবেশন করা। ঠিক আছে। তাহলে আড্ডা প্রবন্ধ, দেখো আড্ডা বলতে সাধারণত মাথায় আগে কি আসবে, যে আমরা একটা জায়গায় বসে অনেক বন্ধু বান্ধব বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম প্রসঙ্গ উত্থাপন করে একটু মানে মেজাজটা হালকা করা। তো আড্ডার বিভিন্ন রকম ধরন আছে। দেখো, মোটামুটি যদি বলা হয়, একদম যারা আহ, মানে মানে 5-6 এর মধ্যে যারা পড়ে, তাদের মধ্যে আড্ডার টপিক যেরকম হবে, নিশ্চয়ই 11-12 যারা পড়ে তাদের সেরকম হবে না। ঠিক আছে। আবার যারা মনে করো সংসারী মানুষ, দীর্ঘ জীবনে, হ্যাঁ, দীর্ঘ সংসার জীবনে হতাশা ক্লান্তই হয়ে পড়েছে, তাদেরও টপিকটা অন্যরকম হবে। আবার মনে করো বার্ধক্যে উপনীত হয়েছে এমন অনেক মানুষজন, তাদেরও এরকম চায়ের দোকানে বসে আড্ডা থেকে বিভিন্ন রকম কথাবার্তা হয়। তো বাঙালিদের বা বিশেষ করে বাঙালি যে চায়ের দোকানগুলো রয়েছে, সেখানে মোটামুটি ওই হাঁটুর বয়স থেকে শুরু করে বুড়ো মানুষ সব একসঙ্গে বসে আড্ডা আর কি মারে। ঠিক আছে। এটা হচ্ছে বাঙালিদের আড্ডার ভালো বৈশিষ্ট্য। তো তিনি এখানে যে আড্ডার কথা বলেছেন, সে আড্ডা হচ্ছে মিশরের মিশরের মানুষ, সেখানকার মানুষদের যে আড্ডা মারার পদ্ধতি বা কিভাবে আড্ডা আর কি মারেন, সেটাই এখানে ব্যক্ত হয়েছে। তো দেখা যাক তাহলে, প্রথম থেকে আমি পড়ছি, তোমরা ওখানে লাইন বাই লাইন একটু ভালো করে দেখে নেবে। তোমাদের জেরক্স দিয়ে দিয়েছি। হ্যাঁ, জেরক্সে দেখবে প্রত্যেকটার মানে লেখা আছে। অনেকটা মতন পিডিএফ দিয়েছি, দেখো সবটাই বেশিরভাগ জেরক্সে তোমার ওই মানেগুলো লেখা আছে। দেখো, আড্ডা সম্বন্ধে
সম্প্রতি কয়েকটা উত্তম উত্তম লেখা বাংলায় বেরোনোর পর ইংরেজিতেও দেখলুম আড্ডা হামলা চালিয়েছে। অর্থাৎ দেখো, একটা সিম্পল বিষয়কে তিনি কি সুন্দরভাবে গুছিয়ে লিখলেন। বলছে আড্ডা নিয়ে নানা রকম প্রবন্ধ বেরিয়েছে। তিনি যে শুধুমাত্র আড্ডা নিয়ে লিখেছেন তা কিন্তু না। হ্যাঁ, শুধুমাত্র আহ, বাংলাতেই অনেক রকম আড্ডা নিয়ে লেখা আছে। এবার সেই আড্ডা নিয়ে লেখা দেখে যারা ইংরেজি ভাষার মানুষজন, তারাও দেখা যাচ্ছে আড্ডা নিয়ে লেখালেখি শুরু করেছে। মানে বিভিন্ন টাইপের আড্ডার সময়ে বিভিন্ন রকম প্রসঙ্গ উত্থাপন করে গল্প লেখা বা বিভিন্ন প্রবন্ধ লেখা, কারোর মনে কবিতা আসলো কবিতা লেখা। এই আড্ডাকে ঘিরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে লিখতে শুরু করেছে দেখে ইংরাজিতেও সেই হামলা চালিয়েছে, মানে ইংরাজি মানুষও শুরু করেছে আড্ডা নিয়ে লেখা। তাই তিনি ব্যঙ্গ করে বলেছেন যে চণ্ডী মণ্ডপের ভস্টাজ এবং জমিদার হাভেলির মৌলবি যেন হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গটগট করে স্টেটম্যান অফিসে ঢুকলেন। আচ্ছা, স্টেটম্যান অফিস মানে কি? যেখানে ইংরেজি পত্রপত্রিকা ছাপা হয়। অর্থাৎ এই যে চণ্ডী মণ্ডপের ভস্টাজ, এই যে আড্ডাকিগুলো আগেকার সময়ে তখন বসতো কোথায়? এই বিভিন্ন পাড়ার যে মণ্ডপ বা পরিত্যক্ত যে স্থান বা ঠাকুরের তলা, বটতলা বা ঠাকুর যেখানে ওই অনেক সময় যেগুলো মানে গ্রামের দেখবা দেখবা একটা করে পুজো হয় বাৎসরিক, যেরকম বিভিন্ন বট গাছ তলা টলা থাকে, সেসব জায়গায় এরকম হচ্ছে আড্ডা ইয়ার্কির ইয়ে বসে, আসর বসে। তাই বলছে সেখানে ধরো আড্ডা মারছে এরকম কোনো ভট্টাচার্য মশাই রয়েছে, ঠিক আছে, তাদের বক্তব্য। তারপরে জমিদারদের হাভেলি হয়, সেখানেও বিভিন্ন রকম আড্ডার আসর বসে। তো এই যে গল্প টল্পগুলো বা তাদের যে আড্ডার ধরনগুলো, সেইগুলো প্রকাশ পাচ্ছে কোথায়? স্টেটসম্যান অফিসে। অর্থাৎ যেখানে ইংরেজিরা আমাদের এই আড্ডা ইয়ার্কির মারার বিষয়গুলোকে তারাও লেখালেখি করছে, তাই সেগুলো ইংরাজি পত্রিকাতেও প্রকাশ হচ্ছে। বোঝা গেল এই কেন এই ভট্টাচার্য আর জমিদার হাভেলির সঙ্গে স্টেটসম্যানের লিঙ্ক কোথায় হলো। বোঝা গেল? মানে এই দুটোর মধ্যে লিঙ্ক, তাদের যে বক্তব্যগুলো আড্ডার, সেগুলো স্টেটসম্যানটাও প্রকাশ পাচ্ছে তাদের মতন করে। আমার তাতে আনন্দই হলো। অর্থাৎ এই যে বিষয়গুলো, বাঙালিদের যে আড্ডা মারার ধরন, সেইগুলো যে ইংরেজরাও সেই বিষয়ে লেখালেখি করছে, বাঙালিদের এতে এতে হচ্ছে প্রতিষ্ঠা পেয়েছে বাঙালি, তো সেই কারণে তারও মনে আনন্দ হয়েছে। যেহেতু তিনিও বাঙালি ছিলেন, বাঙালির প্রতিষ্ঠার মধ্যে তারও আনন্দ থাকবেই। কিন্তু এ সম্পর্কে একটি বিষয়ে আমার কিঞ্চিত বক্তব্য আছে। মানে এইবার তিনি আড্ডা বিষয়ে, এই যে ইংরেজি জায়গা থেকে এগুলো বেরোচ্ছে, এই বিষয়ে তিনি একটা বক্তব্য অবতারণা করেছেন। সেই বক্তব্যটা কিন্তু আমাদের এই আড্ডা প্রবল প্রবন্ধরা। আড্ডাবাজরা বলতে চান বাংলার বাইরে নাকি আড্ডা নেই, এরা কুয়োর ব্যাঙ। অর্থাৎ বাঙালিরা মনে করে যে আমরা যা যেরকম আড্ডা আর কি মারতে পারি, সেরকম কোনো জায়গায় আড্ডা আর কি মারে না কেউ। অর্থাৎ এরা কিসের উপর তাকিয়ে বলছে? শুধুমাত্র ইংরেজি লেখার দিকে তাকিয়ে বলছে যে এই পর্যন্ত সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু ফার্সি, হ্যাঁ, বা অন্যান্য দেশে আরবি, কোথায় কি এমন আড্ডা হয় এই বিষয়ে তাদের কোনো নলেজ নেই বলে তারা এরকম বলেছে। কথাটা ঠিকও ভুলও তুলনা দিয়ে নিবেদন করছি। মানে কি? ঠিকও, তিনি কিন্তু অস্বীকার করছেন না যে বাঙালির মতো, হ্যাঁ, যে আড্ডা বাইরে নাকি নেই, এটা বলছে একদিক দিয়ে ঠিক, আবার একদিক দিয়ে ভুল। আচ্ছা, ঠিক কোন দিক দিয়ে? ঠিক হচ্ছে, ঠিকটা পরে বলছি। ভুলটা বলার কারণ হচ্ছে আহ আড্ডা সম্পর্কে এতক্ষণ যেটা বললাম, নলেজ কারো নেই বলেই এই কথাটা ভুল, তারা যেটা ভুল কথা বলেছে। আচ্ছা, এইবার বলছে যে তুলনা দিয়ে নিবেদন করছি। তারপর তিনি তুলনা দিচ্ছেন। বলছে সিন্ধু নদ উজিয়ে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা। অর্থাৎ সিন্ধু নদ থেকে যে মাছ পাওয়া যাচ্ছে তার নাম পাল্লা। অতি উপাদেয় মৎস্য, মানে খুব ভালো পুষ্টিগুণ আছে তাতে। নর্মদা উজিয়ে ভরত শহরে যে মাছ ধরা পড়ে তার নাম মদার, সেও উপাদেয় মৎস্য। অর্থাৎ নর্মদা নদীতে, মানে আমাদের ভারতের সাউথের দিকের নদীতে যে মাছ ধরা পড়ে তার নাম হচ্ছে মদার, সেটিও উপাদেয় মৎস্য। আচ্ছা, গঙ্গা পদ্মা উজিয়ে যে মাছ বাঙালিকে আকুল উতলা করে তোলে তার নাম ইলিশ। আচ্ছা, এবার বলছে আমাদের এই যে বাংলাদেশ বা আমাদের যে বাংলা, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল, তো এইখানের যে নদী আছে আমাদের মধ্যে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী, যেটা বাংলাদেশে, যার নাম হচ্ছে
পদ্মা। তো এই পদ্মা আর গঙ্গা থেকে যে মাছটা পাওয়া যাচ্ছে, যে মাছ এই বর্ষাকালেই সারা বছরই পাওয়া যায় এখন স্টোরের, তো ইলিশ মাছ খুবই জনপ্রিয় এবং দামের দিক দিয়েও কিন্তু সেই রকম অনেকটাই দাম। অর্থাৎ তার খ্যাতি, তার দামই হচ্ছে তার খ্যাতির পরিচয়। আচ্ছা, বলছে সেটা উপাদেয় মৎস্য। আচ্ছা, খোট্টা মাপ কিজিয়ে। আচ্ছা, খোট্টা বলে তিনি মাপ কিজিয়ে বলেছেন, তার কারণটা কি? খোট্টা হচ্ছে বিহারি, বা দেখবা যে কিছু কিছু এখনকার দিনে এগুলো আছে কিনা জানি না, কিন্তু আগেকার দিনে ওই বিহারিদের মতন করে চুল কাটলে বলে খোট্টাদের মতন চুল কেটেছে। হ্যাঁ, বিহারি বা হিন্দুস্তানি যারা, তাদের চুল কাটার ধরন দেখে বলতো খোট্টাদের মতন চুল কেটেছে। মানে কি, মানে বিহারি বা হিন্দুস্তানিদেরকে ছোট করে খোট্টা বলা হয়। হ্যাঁ, ছোট করে দেখানোর জন্য। তাই ছোট করে বলেছেন বলে তিনি আবার বলছেন যে মাফ কিজিয়ে। খোট্টা মুল্লুকে পৌঁছানোর পর তার নাম হয় হিলসা। খোট্টা মুল্লুকে মানে বোঝা গেল যেখানে হচ্ছে ওই ইয়ের দিকে, মানে হিন্দুস্তানি দিকে যেগুলো, বা বিহার, উত্তরপ্রদেশ, হ্যাঁ উড়িষ্যা, এইসব সাইডে যখন এই মাছই পৌঁছায়, হ্যাঁ জলাশয় তো একই, তো সেই মাছ যখন পৌঁছায় তার নাম হচ্ছে হিলসা। মানে ইলিশকে সেখানে বলা হচ্ছে হিলসা। অর্থাৎ এই মাছগুলোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, মাছগুলো কিন্তু একই, কিন্তু নামগুলো আলাদা। সবকটাই উপাদেয় মৎস্য, কিন্তু যখন আলাদা জায়গায় যাচ্ছে তখন তার নাম হয়ে যাচ্ছে আলাদা রকম। তাই বলছে উপযুক্ত সর্বমৎস্য একই বস্তু। তিনি বলেই দিয়েছিলেন উপযুক্ত মানে উপরে প্রযুক্ত, উপরে যা দেওয়া হয়েছে সেইগুলো সবই একরকম মাছ, দেশভেদে ভিন্ন নাম। মানে দেশও আলাদা হয়ে গেছে, তাদের নামও আলাদা হয়ে গেছে। তফাৎ মাত্র এইটুকু যে সর্ষে বাটা আর ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেরকম ইলিশ দেবীর পুজো করি, পুজো দিই, বাদ বাকিরা ওরকম ধারা পারে না। মানে কি, যে ইলিশ মাছের এখানে ভাপার কথা বলা হয়েছে, ঠিক আছে, বা সর্ষে ইলিশ, ঠিক আছে, তো সর্ষে ইলিশ বাঙালির প্রিয় খাদ্য। তো এই যে মাছ যেইভাবে রান্না করে, হ্যাঁ, আদার্স অন্যান্য জায়গায় কিন্তু সেরকম ভাবে রান্না করে না, ঠিক আছে। অর্থাৎ আড্ডা বহু দেশে আছে, শুধু আমাদের মতো তরিবধ করে রসিয়ে রসিয়ে চাখতে তারা জানে না। মানে কি, আমরা সেই মাছটাকে নিয়ে এক প্রকার রিসার্চ করে ফেলেছি যে মাছটাকে কিভাবে রান্না করলে টেস্টি বেশি লাগবে। ঠিক আছে, অনেক রকমই মাছ হয়, কিন্তু সর্ষে ইলিশের একটা আলাদা রকম ঐতিহ্য বাঙালির, বুঝছো। তাই বলছে খেতে সবাই পাবে ইলিশ মাছটা, কিন্তু আমরা যেরকম ভাবে রসিয়ে খাচ্ছি সেটা সে কেউ পারবে না। অপিচ ভুললে চলবে না, সিন্ধিরা আমাদের সর্ষে ইলিশ খেয়ে নাক সিটকে বলেন, কি উমদা চিজকে বরবাদ করে দিলে। মানে তথাপি, অপিচ বলে তথাপি, এই কথাটা ভুললে চলবে না যে সিন্ধি দেশের মানুষরা, সিন্ধির মানুষরা যদি এই সর্ষে ইলিশ খাওয়ানো হয়, তারা নাক সিটকে বলবে যে কি ভালো জিনিস, অর্থাৎ তারা ইলিশকে অন্যরকম ভাবে খেতে পছন্দ করে। তারা ইলিশ মাছ ধরো ঝোল রান্না করছে বা ভাজা রান্না করছে, সেগুলো তাদের কাছে প্রিয়। কিন্তু তাদের যদি এই সর্ষে ইলিশ দেওয়া হয়, তখন তাদের নাক ছিটকে যাবে। মানে যেটা আমাদের কাছে প্রিয়, তাদের কাছে সেটা প্রিয় নাও হতে পারে, কিন্তু জিনিসটা কিন্তু একই, ঠিক আছে। ভৃগুকচ্ছের অর্থাৎ ভরজ, এটাও একটা স্থান। সেখানকার মহাজনরাও সিন্ধি রান্না পাল্লা খেয়ে আল্লাহ আল্লাহ বলে রোদন করেন। অর্থাৎ যখন এই মাছ সর্ষে ইলিশ রান্না করা হয়, এর এর আসল পরিচিতিটা কিসে বলো তো? সর্ষে ইলিশের পরিচিতি কিসে বলো? এর মেন পরিচিতি হচ্ছে ঝাঁঝের জন্য। হ্যাঁ, ওই যে রান্নার পরে যে ঝাঁঝটা লাগে, সেই ঝাঁঝটা হচ্ছে সর্ষে ইলিশের মূল বৈশিষ্ট্য। তাই বলছে এই যে মহাজনরা এই যদি রান্না খায়, সে রান্না খেয়ে ওই যে ঝাঁঝ, তাতে সে কেঁদে ফেলে। হ্যাঁ, তাই আহ খেয়ে তারও ভালো লাগবে না সেই রান্না। অর্থাৎ দেখো, অর্থাৎ আড্ডা জিনিসটা কিন্তু ওই ইলিশ মাছের মতো, যে যেভাবে রান্না করছে না কেন, তার দেশের যে রন্ধন প্রণালী, তার কাছে সেটা ভালো, সেটা তার কাছে উৎকৃষ্ট। কিন্তু বাঙালিদের কাছে আড্ডা বাঙালিদের মতন করে বাঙালিদের কাছে উৎকৃষ্ট, সেটা অন্য দেশের কাছে প্রযুক্ত নাও হতে পারে। তাই বলছে কে সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করবে। এই যে রসবস্তু এবং আমার মতে ভোজন রস সর্বরসের রসরাজ। মানে বলছে কি, বাঙালি মানেই খাদ্যপ্রিয় বাঙালি বলা হয়, অর্থাৎ বাঙালিরা খেতে খুব ভালোবাসে। তাই বলছে যে এই বিষয়ে কে, আমি বলবো আমি বাঙালি হিসেবে বলছি
আমার সর্ষে ইলিশটা আমার প্রিয়, আমাকে যদি কেউ বিচার করতে দেয় তুমি এত রকম ইলিশ খেয়ে তো কোন ইলিশটা ভালো লাগে, ও বলবে সর্ষে ইলিশ। তাই বলছে আমি তো নিরপেক্ষ বিচার করতে পারবো না, এটা সবাই বিচার করুক, আমার কাছে সর্ষে ইলিশটাই বেস্ট। তাই কায়রোর আড্ডাবাজরা বলেন একমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন। এতক্ষণ যেটা বাঙালিকে নিয়ে বলা হচ্ছিল, এবার সেটা ঘুরে চলে গেল কায়রোতে। হ্যাঁ, তো কায়রোর আড্ডাবাজদেরকে আহ, বলছে তারা তাদের কাছে সর্ষে ইলিশের মতন হয়েছে এই আড্ডাটা তাদের কাছে শ্রেষ্ঠ। ঠিক আছে, আর তারা যেরকম ভাবে আড্ডা দিতে পারে সেরকম ভাবে আড্ডা কেউ দিতে পারে না তার মত অনুযায়ী, কায়রোদের মত অনুযায়ী। বাইরের আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না, আড্ডাবাজরা বলেন, তাতে করে আড্ডার নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র লোপ পায়। আচ্ছা, মিশরের রাজধানী কায়রো, ঠিক আছে, তো সেখানকার মানুষজন বলছে যে আমরা নিরপেক্ষভাবে, মানে কারোর বাড়িতে যদি আমি আড্ডা মারতে যাই তাহলে আমার যে নিরপেক্ষতা, মানে আমার যে বলার ভঙ্গিমা বা আমার যে স্বাধীনতা, সেটা বিলুপ্ত হয়, সেটা আমি দেখাতে পারবো না। গণতন্ত্র বলতে কি? গণতন্ত্র বলতে সাধারণ মানুষের যে নৈতিক অধিকার, সেই অধিকারটা থেকে সে বঞ্চিত হচ্ছে। কারণ যার বাড়িতে আড্ডা বসলো তিনি পানটা, আঁশটা, খিচুড়িটা, ইলিশ ভাজাটা, মানে কথায় কথায় ইলিশ টেনে আনছে। তার ব্র্যাকেটে আবার বলে দিয়েছে আবার ইলিশ। সুশীল পাঠক, ক্ষমা করো, মানে আমাদের উদ্দেশ্যেই তিনি আবার বলছেন ক্ষমা করো, বা ওই বস্তুটির প্রতি আমার মারাত্মক দুর্বলতা আছে। মানে কি, তিনি ইলিশ এতটাই ভালোবাসেন যে উদাহরণ দিতে গিয়েও ইলিশের বর্ণনা চলে আসছে। বেহেশতের বর্ণনাতে ইলিশের উল্লেখ নেই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেখানে যাওয়ার কণামাত্র বাসনা আমার নেই। তিনি খাঁটি মুসলমান, এদিকে আবার তিনি বলছেন যে আমার ওই 5 বার নামাজ পড়ে সেই স্বর্গে যাওয়ার ইচ্ছা নেই যেখানে ইলিশ মাছ থাকবে না। ঠিক আছে, তিনি এখানে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বলছে ওই স্বর্গে যাওয়ার আমার দরকার নেই। তাহলে যার বাড়িতে আড্ডা বসলো তারা কি করে? তারা দেখবা সবসময় কোনো না কোনো খাবার দিতে থাকছে, গিন্নি কোনো না কোনো খাবার দিতে আছে, বিরক্তি বিরক্তি আসছে, কিন্তু সেটা মনে থাকলেও মুখে প্রকাশ করে না। তাই বলছে কি, আহ সেইগুলো ফিরিয়ে দেন বলে তাকে আমরা সবাই একটু বড্ড তোষামোদ করে ফেলি, তো আজ বলে তোষামোদ করে ফেলি। আড্ডা গোত্রের মিশরি নিকস্বী মহাশয়রা বলেন বাড়ির আড্ডায় মেল মেলে না। আচ্ছা, নিকস্বী মহাশয় মানে কি? নিকস্বী মহাশয় বলতে যারা বিখ্যাত বা জ্ঞানী গুণী বা যারা খ্যাতি সম্পন্ন মানুষজন হয় না, ধরো ধরো তোমাদের এতজন পড়ছো, তোমাদের মধ্যে কেউ একজন না কেউ না কেউ একটা খ্যাতি মান সম্পন্ন আছে, যারা লিডারের মতো প্রতিনিধিত্ব করে আমাদের টিম। যদিও তোমাদের ব্যাচে এখন টিমের অনেকগুলো ভাগ হয়ে গেছে, সেই ভাগের অনুযায়ী ব্যাচের সেই ভাগের অনুযায়ী প্রত্যেকের নেতা নেত্রীও আলাদা আলাদা, নেতা নেত্রী, হ্যাঁ, আলাদা আলাদা। যাই হোক, সেইভাবে দেখো নিকস্বী মহাশয়, অর্থাৎ নেত্রী বলতে নিকস্বী মহাশয়া, আর নেতা বলতে নিকস্বী মহাশয়। তো এরকম বিখ্যাত যারা, তারা বলছে বাড়ির আড্ডার মেল মেলে না, মানে কি বাড়ির আড্ডাতে সেরকম ভালো হয় না বাড়িতে আড্ডা মারাটা। অবিচ পর্শ কোনো কাফেতে যদি আড্ডা বসে তবে সেখানে কেউ কাউকে খয়ের খা বানাতে পারে না। তাহলে কেন পছন্দ করে না? তার মূল কারণ হচ্ছে এই খয়ের খা হওয়া। খয়ের খা একটা প্রবাদ প্রবচন যার অর্থ হচ্ছে তোষামোদকারী। তোষামোদকারী মানে কি? এই দেখবা মোটামুটি যাদের বাড়িতে ঘুরতে যাচ্ছ, হ্যাঁ, তাকে একটা আলাদা রকম ভাবে দাম দিতে হয়, মানে সে যেন আমাদের থেকে একটুখানি বেশি উঁচুতে রয়েছে। তার কারণ কি? তার কারণ আমরা তার নুন খেয়েছি নিমক খাওয়ামি করতে পারবো না, তাই জন্য তাকে সবসময় উঁচু রাখতে হবে। ঠিক আছে, সে বারবার আমাদের খাবার দাবার দিচ্ছে, বিভিন্ন রকম খাবার পরিবেশন করছে। তাই বলছে অপিচ মানে তথাপি পর্শ বলছে দেখো কোনো কাফেতে যদি আড্ডা বসে তাহলে কেউ কাউকে এরকম খয়ের খা বানানোর প্রসঙ্গ আসে না, যে আমি ওকে তোষামত করতে হবে বা ওকে অনেক দাম দিতে হবে, এরম ব্যাপার নেই। সবাই সেখানে স্বাধীন, সবাই সেখানে নিরপেক্ষ। যে যেন পুরীর মন্দির, জাতফাত নেই, সব ভাই সব বেরাদর। যদিও এইখানে তিনি প্রাবন্ধিক বলেছেন একটা সমালোচিত বিষয়, সেটা হচ্ছে বলা হয় যে পুরীর মন্দিরে নাকি সবাইকেই ঢুকতে দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র হিন্দুদেরকেই কিন্তু পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়। হয়তো তিনি যখন এর কথা বলেছেন তখন হয়তো সবাই সেখানে অ্যালাউ ছিল, ঠিক আছে, হতে পারে। তাই বলছে পুরীর মন্দিরে যেমন জাতফাত নেই, সবাই ভাই বেরাদর, ভাই মানেই বেরাদর, ওই বেরাদরকে বলা হচ্ছে বেরাদর। এখানে কি রম্য রচনার একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে তার রম্য রচনার, এটা তার সম্পূর্ণ নিজস্ব বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? তিনি যেখানে ঘুরতে যাবেন
সেখানকার ভাষায় বাংলার সঙ্গে মিশিয়ে ঢোকাবে। ঠিক আছে, সেখানকার ভাষায় বাংলার সঙ্গে মিশিয়ে আরো বেশ জিনিসটাকে রসালো করে তোলে, আমাদের অনেক ভাষা সম্পর্কে নলেজ দেন। কি তোয়াজ করা মানে কি? সবাই এতক্ষণ ধরে তো সেটাই তো বললাম, খাবার দিচ্ছে, যাকে যে খাবার দিচ্ছে তাকে, মানে ধরো মনে করো আমার 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 এখানে সব আড্ডা মারতে এসছে, ঠিক আছে, অনেক বন্ধু বান্ধব এসছে, তো খাবারগুলো আমার বউ দিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম রান্না বান্না করে দিয়ে যাচ্ছে। তাহলে কি আমি একটু দাম পাচ্ছি ওদের কাছে, যে বাবা এর বাড়িতে এসছে, তাকে একটু ভালো ভালো কথা বলতে হবে এর নামে। ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। তাহলে সবাই ভাই ব্রাদার ক্যাফেতে আড্ডা মারতে গেলে। কাফে বলতে কি, ক্যাফে, ঠিক আছে, এটা কিন্তু সেই দেশের অনুযায়ী তিনি কাফে বলেছেন। এবং সবচেয়ে বড় কথা, বাড়ির গিন্নি মুখ পোড়া মিনসেরা ওঠে না কেন? কখনো শুনিয়ে, কখনো আবাস ইঙ্গিতে, মানে কি বলছে, কখনো শোনাচ্ছে যে মুখ পোড়া মিনিষেরা ওঠে না কেন, এরকম ভাবে নিচে থেকে ওরা আওয়াজ পাচ্ছি, উপরে বসে আড্ডা পাচ্ছি বন্ধু বান্ধব নিয়ে, নিচের থেকে আওয়াজ পাচ্ছি যে মুখ পোড়া মিনিষেরা ওঠে না কেন, বলে আওয়াজ হলো। বন্ধুরা বলবো, বুঝে গেল যে আমাদের তাহলে যাওয়ার টাইম হয়েছে। কখনো শোনাচ্ছে, আর কখনো কি করছে, আভাসে ইঙ্গিতে বুঝি যাচ্ছে, মানে মনে করো, মনে করো খাবার দিয়ে গেল, একটু আমার দিকে আমার ভাই তাকিয়ে গেল, যে মানে বাকিটা দেখে বুঝে গেল যে এবার আমাদের একটু মনে হয় একটু বেশি হয়ে গেছে, ও বাড়ি উঠতে হবে। তাই বলছে কখন আবাস ইঙ্গিত জানিয়ে অকারণে, অকালে, আচ্ছা অকারণ বলতে কি, এটার কোনো কারণ নেই, সে চাইছে একটু আড্ডা মারতে, মারুক না, এটার কি সমস্যা। তাই বলছে অকারণে আমাদের যখন সমস্যা করছে তার বউ, বা অকালে, কালভদ্র তারা বুঝছে না যে এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আড্ডা আর কি মারছি, এর মধ্যে চলে এসছে। হ্যাঁ, বলছে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না, তার মানে কি আড্ডাটাকে সেইখানেই মেরে দিচ্ছে, আর আড্ডা বেশি বাড়াতে পারছি না আমরা। মানে এই যে একটানা যে আড্ডা মারা, সেটা বারবার মানে সেটা হচ্ছে না, বারবার খাবারগুলো দিয়ে যাচ্ছে, আর চাহনির ভঙ্গিমা এমন দিচ্ছে যে এবার লাস্ট ওয়ার্নিং, বোঝা গেল? আচ্ছা, তার চেয়ে দেখো, দেখো দেখিনি, দিব্যি কাফেতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ, পছন্দ মাফিক মমলেট কটলেট খাচ্ছ, আড্ডা জমজমাট ভরভরাট, কেউ বাড়ি যাওয়ার নামটি করছে না, কারো গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই, আর চাই কি? তাহলে দেখো এইখানেই বলতে চাইছে গণতন্ত্র, অর্থাৎ আড্ডা মারার স্বাধীনতা, যেইখানে তোমার বউ কি দিয়ে যাবে সেই বিষয়ে করার দরকার নেই, বা বাড়িতে তুমি বন্ধু বান্ধব নিয়ে বসে তোমার মা কি রান্না করে দিয়ে যাচ্ছে সেই বিষয়েও দেখাদেখি করতে হবে না। তুমি ডাকছো ওয়েটার, অর্ডার করছো, একদম রেডি হয়ে দিব্যি হাসি মুখে সেই খাবার দিয়ে চলে যাচ্ছে। আর এদিকে যত সময় যাবে তাদেরও বেশি আনন্দদায়ক বিষয়, তার কারণ কেন বলো তো, বিলটা বাড়বে। ঠিক আছে, তাহলে আরো আরো ভালো, সবার বেশ সুন্দরভাবে আড্ডাটা মারা যায় জমিয়ে। ঠিক আছে, ওই ঠিক ইলিশ মাছের মতন জমিয়ে কষানো আর কি। শতকরা 90 জন কায়রোবাসী আড্ডাবাজ, এবং তার 10 আনা পরিমাণ অর্ধেক জীবন কাটায় কাফেতে বসে আড্ডা মেরে। অর্থাৎ দেখো, যেই বাঙালিদের কাছে আড্ডাটাই সবচেয়ে মানে বেশি করে দেখানো হচ্ছিল আড্ডাবাজ বাঙালি, তাদের থেকে বলা হচ্ছে যে কায়রোবাসীরা আরো বড় আড্ডাবাজ। আমরা তুলনা করবো কাদের সাথে? যাদেরকে আমরা জানি তাদের সঙ্গে আমি তুলনা করব। তোমরা মনে করো ব্যাচে তুলনা করবে কাদের সাথে? তোমাদের ব্যাচে কে পড়াশোনা ভালো করছে তার সঙ্গে তুলনা করে আমি বলতে পারি আমি পড়াশোনায় ভালো। ঠিক আছে, কিন্তু এইখানে যে আড্ডাবাজ, আমরা কাদেরকে বলতে পারবো? যে এই ভাষাগুলোর সঙ্গে আমাদের পরিচিতি আছে, কিন্তু যেই ভাষা সম্পর্কে আমাদের মিশরের মধ্যে কোথায় কারা আড্ডা মারছে সেই বিষয়ে আমরা কি করে জানবো? এই বিষয়ে প্রাবন্ধিক জানতে পেরেছেন, তার কারণ কি, তিনি সেখানে গেছেন, সেখানের মানুষের সঙ্গে মিশেছেন, তাই তিনি জানতে পেরেছেন, তাই তিনি জেনেও বুঝেছেন। প্রবন্ধ এইটাই হচ্ছে প্রবন্ধের মূল বৈশিষ্ট্য, গবেষণা। ঠিক আছে, সেখানকার সঙ্গে আমাদের যে পার্থক্য। তো কায়রোবাসী আড্ডাবাজ এবং তার 10 আনা পরিমাণ অর্ধেক জীবন কাফেতে বসে আড্ডা মেরে কাটিয়ে দেয়। আমাদের আড্ডা বসতো কাফে দা নীল বা নীলনদ কাফেতে। কফির দাম 6 পয়সা ফি পাত্তর, মানে প্রত্যেকটা ফি পাত্তর বলতে প্রতিটা পাত্রের দাম 6 পয়সা। রাবড়ির মতো ঘন দুধ, কিন্তু দুধ চাইলেই চিত্তির, মানে কি, চিত্তির বলতে চিত হয়ে পড়া, মানে অজ্ঞান হয়ে যাওয়া, দুধ চাইলে অজ্ঞানের মতন ভাব করা। তার কারণ কি? তার কারণ সেখানে সবাই কালো কফি খায়, তার দুধের কোনো ব্যবস্থা নেই, সেখানে দুধ কেউ খায় না, সবাই ব্ল্যাক কফি খেতে পছন্দ করে, সেটাই সেখানকার অভ্যাসের মধ্যে। ওই যে বললাম, তোমরা যেমন ধুস করছো, ঠিক সেরকম ভাবে ইলিশ মাছ, সর্ষে ইলিশ খেয়ে ওরা ধুস করে, অর্থাৎ
আমাদের কাছে যেটা বিখ্যাত বা শ্রেষ্ঠ তাদের কাছে সেটা নাই হতে পারে, তাদের কাছে যেটা সবচেয়ে ভালো আমাদের কাছে, হ্যাঁ, তোমাদের মতে এখন ওইটা উমদা জিনিস নষ্ট করে দিয়েছে দুধ না দিয়ে, ঠিক আছে। তাই দুধের কোনো ব্যবস্থা নেই, কিন্তু ঘাবড়াবেন না, দুদিনেই অভ্যাস হয়ে যায়। কালো কফি খেলে রং ভি ফর্সা হয়। যে রং ভি ফর্সা হয়, এই যে কথার টানগুলো, এই টানগুলো কিন্তু তিনি বাংলা ভাষা বলতে পারেন না এমন কোনো ব্যাপার নেই কিন্তু, যে বাংলা ভাষা তার কাছে এখানে দেওয়ার মতন কোনো শব্দ ছিল না তা কিন্তু না। তিনি কিন্তু এগুলো ইচ্ছা করে দিয়েছেন এই বিষয়টাকে আরেকটু রসিয়ে বলার জন্য, সেই দেশের ল্যাঙ্গুয়েজের সঙ্গে আমার ভাষাটা মিশিয়েছেন। তাহলে বলছে কালো কফি খেলে রঙও ফর্সা হয়, মানে দেখতেও সুন্দর হয়, বুঝছো? তাহলে খেতে পারো কিন্তু। যাই হোক, তুই বললে খাবে ভালো লাগে না আবার খাওয়া শুরু করবা। যাই হোক, এখানে প্রাবন্ধিক বলেছেন, এটা কিন্তু প্রামাণ্য সত্যি কিনা যায় না, কারণ তিনি কিন্তু সায়েন্সের মানুষ না, তার কল্পনাও হতে পারে, লেখক মানেই কল্পনা প্রবণ, কল্পনা তো বলতে পারেন। যাই হোক, আমাদের আড্ডাটা বসতো কাফের উত্তর পূর্ব কোণে কাউন্টারের গা ঘেঁষে, অর্থাৎ কাফের উত্তর পূর্ব কোণে কাউন্টার যেখানে সে তার পাশেই বসতো এই আড্ডাটা। হরেক জাতের চিড়িয়া, সেই হরেক জাতের চিড়িয়া সেই আড্ডায় হরবক্ত মজুক থাকতো। মানে কি চিড়িয়া মানে কি পাখি, পাখি, পাখিটা কোন অর্থে প্রযুক্ত? পাখি মানে কি, দেখো বিভিন্ন পাখি যখন একটা জায়গায় থাকবে বেশ সেই মনে হয় না, রং বেরঙের কত রকম দেখতে, কেউ বিভিন্ন রকম বিভিন্ন মানুষ। এইবার হরেক জাতের চিড়িয়া তার কেন বলা হয়েছে, তার কারণ শুধুমাত্র ওই যারা মক্কায় হজের উদ্দেশ্যে আছে সেরকম মানুষ ছাড়া বিভিন্ন রকম মানুষ সেখানে থাকতো। তাদের ড্রেসপত্র আলাদা, তাদের আহ দৈহিক গঠন আলাদা, কেউ বিশাল লম্বা, কেউ বিশাল বেটে, ঠিক আছে, কেউ মোটা, কেউ রোগা, কারোর ড্রেসপত্র আলাদা বিভিন্ন রকম। ওই জন্য বলছে হরেক জাতের চিড়িয়া, পাখিগুলো দেখো না, সব পাখি তো একরকম হয় না, ওই ছোট বড় মোটা বিভিন্ন রকম হয়। আবার তাদের হচ্ছে যেমন কাক কালো, হ্যাঁ, চড়ুই পাখি ধূসর, এরকম বিভিন্ন রকম আকার হয়। তাই এখানে চিড়িয়া কথাটা উল্লেখ করেছে, তিনি কিন্তু মানুষ বলতে পারতো, মানুষ না বলে চিড়িয়াটা বেশি প্রাসঙ্গিক মনে হয়েছে তার। তাই হরবক্ত মানে সবসময় সেখানে মজুদ থাকতো। রমজান বে আর সজ্জাদ, সজ্জাদ এফেন্দি খাঁটি মিশরি মুসলমান, অর্থাৎ এরা দুজন মিশরের স্থায়ী বাসিন্দা। কে কে? রমজান বে আর সজ্জাদ এফেন্দি। এই রমজান বে কিন্তু প্রাবন্ধিকের খুব ভালো বন্ধু ছিল, ঠিক আছে। আচ্ছা, ওয়াহাব আতিয়া কপ্ত খ্রিস্টান, ততোধিক অর্থাৎ ততোধিক খাঁটি মিশরি, অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে একটা ভাগ তার খ্রিস্টান, ঠিক আছে। ওয়াহাব যে সেও খ্রিস্টান, আর সেও খাঁটি মিশরি, সেও মিশরের স্থায়ী বাসিন্দা, কারণ তার শরীরে রয়েছে ফারাওদের রক্ত। মিশরের শাসকদের ফারাও বলা হতো, তাদেরই জেনারেশন ওয়াইজের হয়তো কোনো জেনারেশনের সেই বংশধর, তাই তাকে বলা হয়েছে হচ্ছে খাঁটি মিশরি ফারাওদের রক্ত। আচ্ছা, আর কি আছে? জূর্ণ, জূর্ণ ফরাসি, কিন্তু কপুরুষ ধরে কারোর হাওয়া বিষাক্ত করছে কেউ জানে না। অতি উত্তম আরবি কবিতা লেখে, আর সে কবিতার আসল বক্তব্য হচ্ছে সে তলোয়ার চালিয়ে 2.5 ডজন বেদুইনকে ঘায়েল করে প্রিয়াকে উটের উপর তুলে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে। তার মানে কি জূর্ণ সম্পর্কে বলা হয়েছে সেটা ফরাসি, হ্যাঁ, সে ফরাসি এবং কপুরুষ ধরে কারোর কারোর হাওয়া বিষাক্ত করছে। কেন হাওয়া বিষাক্ত করছে? তার কারণ তিনি কবিতা, এমন এমন কবিতা লেখে, কবিতার বিষয়গুলো যেগুলো প্রাসঙ্গিক ঠিকঠাক না, বেশিরভাগ কল্পনার খাদ মেশানো, তাই জন্য সাহিত্যটাকে সে দূষিত করছে। আর আরবি কবিতা লেখে, বক্তব্য হচ্ছে ওই হচ্ছে তোমার প্রেমিক প্রেমিকাদের বিষয়ে বিভিন্ন রকম কবিতা লেখে। আচ্ছা, জুর্নে যেটুকু মরুভূমি দেখেছে সে পিরামিডে বেড়াতে গিয়ে, তাও জীবনে একবার মাত্র, যদিও পিরামিড কায়রো থেকে মাত্র 5 মাইল দূরে। দেখো, সে একবার মাত্র পিরামিডে ঘুরতে গেছে, কাছাকাছি তাও যায়নি, অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে সে কিন্তু অলস, খুবই অলস প্রকৃতির। উট কখনো চড়েনি, এই যে উট নিয়ে লিখছে, এদিকে উটই কখনো চড়েনি, ঠিক আছে, অর্থাৎ সেই জন্য ওই বিষাক্ত করা কেন বলা হচ্ছে, সে কল্পনাটা একটু বেশিই করছে, যে বিষয়ে তার বেশি নলেজ নেই। আচ্ছা, ট্রামের ঝাঁকুনিতেই বমি করে ফেলে, তাই উঠে চড়েনি কখন, কেন? তার কারণ ট্রামে করে যেতে গেলেই তার বমি হয়, হ্যাঁ, উঠে কি করে চলবে? আচ্ছা, আর তলোয়ার তওবা তওবা, তার মানে কি
তলোয়ার যে উল্টো সামান্য ট্র্যামেই বমি করে ফেলছে, তার কাছে তলোয়ার আর মানায় না। তাই এই যে বিষয়গুলো নিয়ে সে কবিতা বা গল্প লিখছে, হ্যাঁ, সেইগুলো মানে অত্যধিক কল্পনাপ্রবণ। অর্থাৎ তার কবিতার সঙ্গে তার নিজস্ব ব্যক্তিত্বের যে বিস্তর ফারাক, সেটাই বলা হয়েছে এখানে। মার্কোস, আরেকজনের কথা বলা হয়েছে। মার্কোস একটু ব্যতিক্রমী চরিত্র, যাতে গ্রিক বেশি নয়, কুল্লে 2500 ধরে তারা মিশরে আছে। কুল্লে মানে কি, সর্বমোট বা সব মিলিয়ে তারা 2500 ধরে এই মিশরে রয়েছে, মানে তাদের অনেক পুরনো জাতি। মিশরের রানী, গ্রিক রমণী ক্লিওপাত্রা, ক্লিওপেট্রাকে বলা হচ্ছে ক্লিওপাত্রা। ক্লিওপাত্রা নাকি তার নাকি খোশ কুটুম্বিতা আছে। অর্থাৎ গ্রিক রমণী ক্লিওপেট্রার হয়তো কোনো বংশ পরম্পরায় তার পরিচয় আছে, এখানে ব্যঙ্গ করেও বলা হয়েছে একরকম। হবেও বা, কারণ প্রায়ই ব্যবসাতে দাও মেরেছে বলে ফালতু এবং ফ্রি একরোদ কফি খাইয়ে দিত। আচ্ছা, ব্যবসাতে দাও মেরেছে বলতে কি, তার কিসের ব্যবসা ছিল সেটা এর পরের প্রসঙ্গে আসছি। সে কি করতো, মানে কেন বলা হচ্ছে ক্লিওপেট্রার সঙ্গে তার এত বেশি ঘনিষ্ঠতা, তার কারণ হচ্ছে কি, তার যে পয়সা খরচ করার ভঙ্গিমা। অনেকে দেখবা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে হয় সুবিধা ভোগী শ্রেণী আর সুবিধা মানে দাতা, ঠিক আছে। কেউ একজন বন্ধু বান্ধব বিশাল পরিমাণ খরচা করে, কিছু কিছু বন্ধু বান্ধব দেখবা সে সারা জীবনও মনে হয় খাওয়াইছে কিনা সন্দেহ কোনোদিন, ঠিক আছে। তো এরকম আছে দেখবা, আমাদের সময় ছিল আমার বন্ধু বান্ধব যারা খুব মানে দেখে মনে হতো বিশাল একটা বড়লোক ফ্যামিলির মানুষজন, তাই ক্লিওপেট্রার সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে, মার্কোসকে। সে প্রায়ই ব্যবসায় দাও মেরেছে বলে ফ্রি কফি খাওয়াই দিত। হ্যাঁ, আচ্ছা, এক রোদ কফি খাওয়িয়ে দেওয়া দুটো মানে আছে এখানে। রোদ বলতে 1 রাউন্ড হতে পারে, আবার রোদ বলতে অন্য একটা অর্থে, যেটা হচ্ছে যেই পাত্রতে কফিটা পরিবেশন করা হতো সেই পাত্রটাকেও রোদ বলা যেতে পারে, ঠিক আছে। কেননা কেননা এই এক রোদ কফি এখানে এই মানে প্রবন্ধে এই দুটো মানেই দিচ্ছে, মানে দুটো মানেই পাওয়া যাচ্ছে, ঠিক আছে, লাইনের সঙ্গে মিলিয়ে। আচ্ছা, তাতে করে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না, কারণ মার্কোস কাঠটা ফেলাইলেও, মানে এখানে আবার বাংলাদেশের ভাষা দিয়ে দিয়েছে, হ্যাঁ, এত সব রকম ভাষা মিক্স করছে আর কি। আড্ডার ঝগড়া কাজিয়ার সে কোশমিল কালেও হিস্সা নিত না। বেশিরভাগ সময় চেয়ারে হেরানো মাথা রেখে আকাশের দিকে হা করে ঘুমাতো, কিংবা খবরের কাগজ থেকে তুলোর ফটকা বাজারের তেজি মন্দির হাল হকিকত মুখস্থ করতো। তার মানে কি, সে মোটামুটি খাইয়ে দিলেও ক্যাফে উত্তেজিত হতো না বা গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না। তার মানে কি, অনেক আছে খাওয়াচ্ছে, ঠিক আছে, এই নিয়ে তাকে যে তোষামত করতে হবে এরকম সে কোনোদিন চাইতো না। সে নিজের মতন খাইয়ে দেবে, আবার খবরের কাগজ নিয়ে বসে পড়তো। সে অত বেশি আড্ডায় হিস্সা নিত না, সে ওই খাওয়া নিতেই তার মজা ছিল। তাই বলছে এই যে এবার এবার ব্যবসায় দাম মেরেছে মানে বলতে চাইছে কি, শেয়ার বাজারে ইনভেস্ট করা, বুঝলো। সে শেয়ার মার্কেটে বুল অ্যান্ড বেয়ার, মানে এখানে শেয়ার বাজারে দুটো টার্ম। বুল মানে যখন শেয়ার মার্কেট ওপরে যায়, আর বিয়ার মানে শেয়ার মার্কেট নিচে আসে, ঠিক আছে। তো এই শেয়ার মার্কেটের যখন ওই সবসময় ওই সারাদিন ধরে ওই খবরের কাগজে মুখ ঠুসে শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করতো, দেখতো শেয়ার মার্কেটে কেমন কি আছে। এই ফাঁকে ফাঁকে সে শেয়ার মার্কেট নিয়ে দু এক সময় দাও মারতো, মানে একটু ভালো লাভ টাভ হতো, তখনই সে ফ্রি কপি খাইয়ে দিত। আচ্ছা, আর বাংলাদেশের তাবৎ চণ্ডীমণ্ডপ বেবাক জমিদার হাভেলির আড্ডার প্রতিভূ হিসেবে আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় ধুলির ধুলি এই অধম, মানে এতক্ষণ পর্যন্ত কি হলো, এই যে আমাদের আড্ডাটা বস্তু কাফের উত্তর পূর্ব কোণ থেকে শুরু করে এই প্যারা পর্যন্ত কি হলো বলো তো। এই যে আমাদের আড্ডাটা বস্তু কাফের উত্তর পূর্ব কোণ, ওখান থেকে শুরু করে শ্রীগুরুর কৃপায় ধুলির ধুলি এ অধম, এই পর্যন্ত কি বুঝলে, মানে এতক্ষণ ধরে কি বলা হলো বলো। এই যে ভালো করে দেখো, রমজান বে, সজ্জাদ এফেন্দি, ওয়াহাব, জুর্নো, হ্যাঁ, তারপর হচ্ছে হচ্ছে মার্কোস, খাবার কি বলা হলো, পরিচয় দেওয়া হলো না। আড্ডাতে যেটুকুন যার সঙ্গে আমি দেখলাম তাদের পরিচয় কি, ঠিক আছে, এতক্ষণ তো সেটা দেওয়া হলো। কে কেমন কিভাবে কি থাকে, আমরা কারোর ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটছি না, সেই আড্ডাতে বসে যেটুকুনি রয়েছে সেইটুকুনি জীবন নিয়ে আমি দেখেছি যে কে কেমন। তাতে করে দেখা যাচ্ছে যতক্ষণ নিজের পরিচয় এসছে
তখন নিজেকে বলছে ধুলির ধুলি এ অধম। লাস্টে বসে নিজের পরিচয় দিচ্ছে ওই কাফেতে। মানে নিজের পরিচয় ওদেরকে দিচ্ছে না, আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, যে এদের মধ্যে তিনিও একজন। আমার বাড়ির নিতান্ত গা ঘেঁষে বলে নিছক কফি পানার্থে ওই কাফেতে আমি রোজ সন্ধ্যা সকাল সন্ধ্যা যেতুম। এবার তিনি যেখানে থাকতেন তার পাশেই, হ্যাঁ, কফি পানার্থে মানে কফি খাওয়ার পান করার উদ্দেশ্যে তিনি সেখানে রোজই সকাল সন্ধ্যা যেতেন। বিদেশ বিভূই কাউকে বড় একটা চিনি নে, স্বর্ণের মতো হেতা হোতা ঘুরে বেড়াই। আর দেশ ভ্রমণ যে কি কিরকম পীড়াদায়ক প্রতিষ্ঠান সে সম্বন্ধে একখানা প্রামাণিক কিতাব লিখবো বলে মনে মনে পায়তারা কষি। মানে তিনি মোটামুটি কফি টফি খান, এখানে ওখানে ঘুরে বেড়ান, কাউকে তেমন চেনেন না, ছন্ন ছাড়ার মতন এখানে ওখানে ঘুরে বেড়ান। আর তিনি যেহেতু তখনও পর্যন্ত এরকম আড্ডার সঙ্গে পরিচিত হননি, তাই তিনি ভাবছেন যে কি কি আসলে দেশ ভ্রমণ খুব কষ্টদায়ক, এরকম একটা গ্রন্থ তিনি লিখবেন। কিন্তু এই আড্ডাটা লিখে ফেলেছেন, সে লিখতে গিয়ে লিখে ফেলেছেন আড্ডা প্রবন্ধ। তার কারণ কি, আদতে সেটা যে কত এক্সপিরিয়েন্স দেয় মানুষকে যদি চায়, হ্যাঁ, বা কত কিছু শিখতে পারে দেশ ভ্রমণ থেকে, সেটার একটা নিদর্শন যে এতটাও বেশি একঘেয়েমিটা ছিল না সেই ভ্রমণে। তাই বলতে চেয়েছিল মানে বলতে বসেছিল এসব চা খাচ্ছে আর ঘুরছে ফিরছে আর ভাবছে যে কিভাবে আমি এরকম একটা পীড়াদায়ক একটা অভিজ্ঞতা আমি লিখবো। হ্যাঁ, সেটা লিখবে বলে ঠিক করছে। তারা করছে মানে কি, সব করছে যে কিভাবে কি, মানে লেখার প্লট সাজানো, যে এরপর লিখবো এটা, এরপরে এটা লিখবো, এবার প্লট সাজাচ্ছেন। এমন সময় হঠাৎ খেয়াল গেল কাফের কোণের আড্ডার দিকে। লক্ষ্য করিনি যে কফি পানটা ওদের নিতান্ত গৌণ কর্ম, ওরা আসলে আড্ডাবাজ। মানে কি, এই যে দেখবা অনেকে চাটা খেতে যায় চার দোকানে, চা খাওয়াটাকে উদ্দেশ্য, উদ্দেশ্য চা খাওয়াটা না, হচ্ছে আড্ডা গল্পগুজব করা। যাই হোক, আহ, প্রাবন্ধিক আমাদের দেশের আড্ডা সম্পর্কে বলেনি, তার কারণ আমাদের দেশের আড্ডা থাকলে অবশ্যই এই পাঁচাদারি কাকিমারা বাদ যেত না। তিনি আড্ডাবাদের সঙ্গে সঙ্গে পাঁচাদারি কাকিমাদের নামটা উল্লেখ করতেন, কারণ এত বড় একটা প্রসঙ্গ বাদ দিয়ে তিনি প্রবন্ধ লিখতে পারেন না, সে প্রবন্ধ ব্যর্থ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে বলছে কফি পানটা ওদের মানে গৌণ কর্ম, ওটা প্রধান না, প্রধান হচ্ছে আড্ডা আর কি মারা। ঠিক আছে, সবাই এসে আড্ডা আর কি মারবে সেখানে। তা তিনি যেই এতক্ষণ ধরে তিনি ভাবছিলেন যে বোরিং জিনিস এত ঘোরাফেরা করা, যখন ওই কোণের দিকে চোখটা গেছে তারপরেই তার চিন্তা ভাবনা পাল্টে গেছে। তাহলে তিনি ভেবেছেন যে এদেরকে নিয়ে আমার লিখবো এবার। আচ্ছা, আম্ম যে আড্ডাবাজ সে তত্ত্বটা ওদের মনে ঝিলিক দিয়ে গেল এই একই ব্রাহ্ম মুহূর্তে। এবার সে যখন তাদেরকে নিয়ে ভাবছে যে ওরা আড্ডাবাজ, ওরা আড্ডাবাজ, ওরা এদেরকে দেখেও রতনে রতন চেনে, ড্যাসা চেনে কচু। ঠিক আছে, ঠিক সেরকম ব্যাপার। বলছে আমিও যে আড্ডাবাজ, সেটা ওরা আড্ডাবাজ বলেই আমাকে চিনতে পেরেছে। মানে আমিও যে প্রাবন্ধিক নিজেকে দেখে বলছেন যে আমিও তো আড্ডাবাজ। ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 4টে থেকে 6:30। কিন্তু এই অর্থে এখানে সেই অর্থে প্রযুক্ত হয়নি। এখানে একটা খুব সুন্দর মুহূর্ত, সেই মুহূর্তটাকে তিনি আমার ব্যাখ্যা করেছেন কিভাবে। বলছে বর্ণনার কি দেব, সুরসিক পাঠক তুমি নিশ্চয় জানো, শ্রীহরি শ্রীরাধাতে, ইউসুফ জোলেখাতে, লাইলা মজনুতে, ত্রিস্থান ইসলোদেতে, এরকম এত বেশি মানুষের তোমাদের জানার দরকার নেই। তোমরা শুধু বিষয়টা ভেবে রাখো, শ্রীহরি শ্রীরাধা, ইউসুফ জুলেখা, লাইলা মজনু এসবগুলো একটা লাভ কাপল। ঠিক আছে, তো শ্রীরাধা শ্রীহরিটা যেরকম বিষয়, বাকিগুলো সে একই রকম বিষয়। ঠিক আছে, তো তারা কি করে প্রথম চারিচক্ষু বিনিময় হয়েছিল, তার মানে কি বলছে লাভ অ্যাট ফার্স্ট সাইট ঠিক যেরকম ব্যাপার হয়, ঠিক আড্ডায় ওই জূর্ণদের সঙ্গে এই প্রাবন্ধিকের যেন সেরকম একটা দৃষ্টিভঙ্গি আদান প্রদান হয়েছিল। বলছে কি ব্যাকুলতা, কি গভীর তৃষা, কি মহা ভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন। মানে কি সেটা সেই দর্শনের মধ্যে কি ব্যাকুলতা, মানে কি ব্যাকুলতা কেন, তার কারণ এবার তিনি সেখানে যাবেন বা তারা আসবেন, তাদের সঙ্গে পরিচয় হবে, এটা ব্যাকুলতা, একে অপরকে জানবে। কি গভীর তৃষা, এই যে জানার বাসনাকে বলা হচ্ছে তৃষা, তৃষ্ণা। কি মহা ভবিষ্যতের প্রগাঢ় সুখ স্বপ্ন, অর্থাৎ এই আমাদের এই যে এখন শুরু হচ্ছে আমাদের এই সম্পর্কটা, এটা ভবিষ্যতে কতদূর যেতে পারে। কি মরুতির পার হয়ে সুধা শ্যামলিম নীলাম্বুজে
অবগাহন আনন্দ সে দৃষ্টি বিনিময়ে ছিল, মানে কি, যেন মনে হচ্ছে দীর্ঘ জীবন আমার মরুময় জীবন, মানে জীবনটা মরুভূমিতে শুষ্ক ছিল, এই দেখার পরেই সেটা কি হয়ে উঠেছে, সুধা শ্যামলিম নীলাম্বুজ, চারিদিক দিয়ে সবুজে সবুজ হয়ে উঠেছে। হ্যাঁ, আর এটাতে আমি চান করছি, অবগাহন করছি। হ্যাঁ, ভাবো, মানে সবুজে চান করছে, মরুভূমিতে সবুজে সবুজ হয়ে উঠেছে সেই দর্শনে। ভাবো, মানে দুটো আড্ডাবাজের মধ্যে ফার্স্ট সাইটের মধ্যে লাভ অ্যাট ফার্স্ট সাইট ছাপিয়ে গেছে। হ্যাঁ, তিনি তিনি ইয়ার্কির ছলে যেটা বলেছেন, সেটা যে কোনো সাহিত্যিকের বলতে গেলেও ভাবতে হবে, এত সুন্দর করে ভাষা দিয়ে বলা। এক ফরাসি কবি বলেছেন, প্রেমের সবচেয়ে, তিনি বলতে পারছেন না, কারণ আছে, এই লোক এমনি সাধারণ লোক না, যে লোক 8টা ভাষায় পণ্ডিত, মানে পণ্ডিত না হলেও প্রচুর ভাষার প্রবন্ধ পড়েছেন বা বিভিন্ন ভাষার সাহিত্য পড়েছেন, তার মধ্যে অগাধ জ্ঞান। এইবার আমরা প্রেম বলতে কি জানি, রাধাকৃষ্ণ, আমাদের প্রেমের সংখ্যা রাধাকৃষ্ণ। যদিও এখন এদিকে দেব কোয়েল মল্লিক থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ থেকে সালমান খান অনেক রকমই আছে, আরো অনেক কিছু আছে, সেই জগতে আর আমি পা রাখলাম না। যাই হোক, কেন সেটাও আমি বলা আছে, সেটা ওই লাস্টে, আমি কেন পা রাখলাম না সেটাও এই গল্পের লাস্টে বলা আছে। যাই হোক, তো আমাদের কাছে প্রেমের সংজ্ঞা ওই পর্যন্ত, কিন্তু আহ, প্রেম এক এক জায়গায় এক এক রকম। এই যে বিভিন্ন দেশে প্রেমের সংজ্ঞা একরকম, আমাদের এখানকার, তুমি ভাবো, আমাদের এখানের যে স্বামী স্ত্রী, তাদেরকে দেখলে যে মানে ছেলেটার মুখ দেখলে বোঝা যাবে সে কতটা মানে কেমন আছে আর কি। হ্যাঁ, আর তেমন ভাবে যদি তুমি দেখো যে আরো আরব দেশের মানুষজন, তাদের যে কালচার, হ্যাঁ, তাদের মধ্যে প্রেম ভালোবাসাটা কেমন, তারা স্বামী স্ত্রী কিভাবে থাকে, ঠিক আছে, এরকম প্রত্যেকটা দেশে দেখবা ভালোবাসার সংজ্ঞা আলাদা আলাদা। তাই বলছে কি, যে এই যে দর্শনটা তিনি ব্যক্ত করেছেন, এগুলো ওই তারই ফসল, এতটা অভিজ্ঞতা তিনি এইখানে নিংড়ে দিয়েছেন, বুঝছো, এতগুলো ভাষা বলার মাধ্যমে। ততটা হৃদয়ঙ্গম হলো সেই ব্রাহ্ম মুহূর্তে, অর্থাৎ এই দেখার পরে তার মধ্যে যেই এটা জেগে উঠলো। তাবা তুলসী গঙ্গা জল নিয়ে আসুন, স্পর্শ করে বলবো, 3 লহমাও লাগেনি, এই ব্রাত্যের উপনয়ন হয়ে গেল। আচ্ছা, তাবা তুলসী মানে কি, তামা, তামা তুলসী স্পর্শ করে, মানে কোনো পবিত্র, এটা এই স্পর্শকে পবিত্র স্পর্শ বলা হয়। তুলসী গাছ, গঙ্গা জল, তামা, এইগুলো নিয়ে বলছে, 3 লহমা মানে 3 মুহূর্তও লাগেনি আমার, এই ব্রাত্য, ব্রাত্য মানে কি, যারা একদম নিচুতে, নিচু জাতি, ঠিক আছে, তাদের কোনো জাতির একদম নিম্নে পড়ে আছে, বলছে এই ব্রাত্যের উপনয়ন হয়ে গেল। উপনয়ন বলতে কি, ব্রাহ্মণ কারা আছো, ব্রাহ্মণ কি আছো, তুমি তুমি ভট্টাচার্য তো, তা চুপচাপ রয়েছো কেন? যুগের হাওয়া পাল্টে গেছে এখন। তোমার ভাইয়ের উপনয়ন হবে তো, সেটা কবে হবে? উপনয়ন হওয়া মানে পৈতে হওয়া, অর্থাৎ তারা জাতে ওঠা, ততক্ষণ পর্যন্ত ও জাতে নেই, মানে জাতে থাকলেও সেটা মানে অফিসিয়ালি হয়নি, ওটা হচ্ছে অফিসিয়ালি, ওই যখন পৈতেটা উঠবে ওটাকে উপনয়ন বলে। তাই বলছে কি, যে এই ব্রাত্য মানে এই মানে নিজেকে ব্রাত্য বলছে, নিচু জাতি, নিচু জাতি, এবার তারও উপনয়ন হয়ে গেল। হ্যাঁ, এই এই মানুষগুলোর সঙ্গে পরিচয় হওয়ার পরপরেই, মানে ওই যে চোখের দর্শন, চোখের দর্শনেই সে জাতে উঠে গেল, অর্থাৎ বেদ শাখা, ঋষি স্থির হয়ে গেলেন, অর্থাৎ যখন উপনয়ন হয়, এই বিভিন্ন রকম এই বেদ বা বেদের শাখা বা যেসব যারা উপনয়নটা করাবেন, সেই হচ্ছে ব্রাহ্মণ, হ্যাঁ, বা সেই মুনি, এরা সবাই স্থির হয়ে গেল যে কারা কারা আমাকে এই জাতে তুললো, সবাই আপন করে নিয়েছে আর কি। অমিয় ছানিয়া নয়ন হানিয়া বললুম। আচ্ছা, অমিয় মানে কি, অমৃত, অমৃত ছেনে, হ্যাঁ, মানে চোখের ভাষায় যেন অমৃত ঝরছে, সেই অমৃত ঝরা চোখ নিয়ে বলছে, 1 রোদ কফি, মানে 1 রাউন্ড কফি বা 1 কাপ কফি। হ্যাঁ, আড্ডার মেম্বাররা একে অন্যের দিকে তাকিয়ে পরিতোষের স্মিতহাস্য বিকশিত করলেন। ভাবখানা ভুল লক্ষ্যে বাঁচা হয়নি, অর্থাৎ তিনি যখনই কফি, মানে ফার্স্টে দেখে নিয়েছে তারা কফি কতটা ভালোবাসে, কফি আড্ডার একটা বিশাল একে অপরের সখ্যতা কফির সঙ্গে সেই মানুষগুলোর, তো এইটা দেখে তিনি ফার্স্টে বলেছে কফি, কফি। এবার মনে করো তোমরা যারা ছেলেপিলে, মেয়েরাও এখন
যারা সিগারেট খায় তারা কিন্তু একটা দেখলে মোটামুটি একটা আভাস ইঙ্গিতে বুঝতে পারে যে ও আমার মতনই মাল, বুঝছো? তখনই কি করবে, যে পকেটে না সিগারেট একটা, বুঝলো? এগুলো কি হলো, তাদের মধ্যে সখ্যতাটা আরো গভীর হলো। এটার মাধ্যমে গভীরতার প্রাথমিক পদক্ষেপ, ঠিক আছে? অর্থাৎ কিন্তু ওই যে বলেছিলাম রতন রতন চেনে, সেই ঘটনাটা কিন্তু এখানে দেখা গেল। আড্ডাবাজরা আড্ডাবাজকে চিনে নিল, শুধু চিনে নেওয়াই না, একে অপরের সঙ্গে ওই এক লহমায় আত্মীয়তাও হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, স্মিত হাসি শুধু কিন্তু দিয়েছে না, দেখো তৌসিফ যেভাবে হাসছে, ঠিক এরকম এরকম হাসি দিয়ে সিগারেটটা দেওয়া, ঠিক আছে? আমি তোমার কথা বলতো, হাসির কথা বলেছি তোমার, তুমি দেখো আমি বলছি না তৌসিফ সিগারেট দিচ্ছে, তৌসিফ মতো হাসি বলেছি আমি, কি আশ্চর্য! হাসিটার সঙ্গে তুলনা করেছি, তোমার মতো এরকম হাসিটা দেয়, সিগারেট সে অন্য কারোর সঙ্গে তুলনা করবো? আমি সিগারেট টিগারেট খাই না, সে তোমরা দেখেছো, ভালোই জানো। আর যারা সিগারেট খাবে না, দেখো আমি তো অ্যাডাল্ট, আবার কয়েকদিন পরে আর এক অ্যাডাল্ট হয়ে যাবে। যাই হোক, এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আমার বলতে তো লজ্জা নেই যে আমি সিগারেট খাবো, সিগারেট খাই, খেলে খাওয়া এতে কি হয়েছে, সিগারেট খাওয়া তো এমন, এটা হচ্ছে সংসার জীবনে মাঝে মাঝে মানে যারা একটুখানি বেঁচে থাকার একটা রসদ দেয় সিগারেট অনেক সময়। যাই হোক, আচ্ছা প্রসঙ্গে আসি, কাফের ছোকরাটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে। মানে কি, কাফের ছোকরা মানে ওই যারা ওই কফিগুলো নিয়ে, মানে ওয়েটার আর কি, যারা কফি টফি দেওয়া ঠাওয়া করে, ব্যাপারটা বুঝে গিয়েছে। আমার ছন্নছাড়া ভাবটা তার চোখে বহু পূর্বে ধরা পড়েছিল। এবার তিনি যে আসেন এখানে, এসে একা একা বসেন, চলে যান, হ্যাঁ, তার যে কোনো বন্ধু বান্ধব নেই, তার যে অসহায়তা, এই অসহায়তা ওই যে কাফের ছোড়াটা অনেক আগেই দেখেছিল, যে কপিটা দেয় সে অনেক আগেই দেখেছিল। রোদ পরিবেশন করার সময় নীলনদ জেলটার মতো মুখ হা করে হেসে আমি যে অতিশয় ভদ্রলোক অর্থাৎ জোর টিপস দিই, সেই কথাটা বলে আড্ডার সামনে আমাকে আমার কেস রেকমেন্ড করলো। অর্থাৎ শুধুমাত্র সে এই যে মানে প্রাবন্ধিক, তিনি যে ভালো মনের মানুষই নয়, তিনি যে আড্ডায় ভালোবাসে সেমনও নয়, তিনি ভালো পয়সা করেও খরচা করেন, সেটা সেটা মানে এসে সেই কথাটা প্রকাশ করে দিল। আর নীলনদ ডেল্টার মতো মুখ হা করে হেসে মানে কি, ডেল্টা মানে কি, ডেল্টা মানে কি, কিন্তু এখানে নীলনদ ডেল্টা মানে কি বোঝানো হচ্ছে? বদ্বীপ। তাহলে নীলনদের মাঝখানে যেমন ভাবে বদ্বীপ থাকে, কিরম লাগে, মানে মাঝখানটা ফাঁকা মতন মনে হয় না? ঠিক এর হাসিটাও সেরকম ছিল। তোমরা ভূগোলেই পড়েছো, গ্রিক অক্ষর ডেল্টার মতন বা ব অক্ষরের মতন দেখতে, মাত্রাহীন বয়ের মতন দেখতে বদ্বীপ। নীলনদে যেমন বদ্বীপ থাকলে যেমন টাইপের দেখতে লাগে, ঠিক এই লোক এই এই যে ছোকরাটা এসছে কফি দেওয়ার সময়, তার মুখটা ওরকম হয়ে গেছে, মুখটা নীলনদ আর হাসিটা বদ্বীপ। মানে ভাবো, কল্পনা। জূর্ণ তালা লাগিয়ে বললেন, যা যা ছোড়া মেলা জ্যাঠামো করিস নে। আমার দিকে তাকিয়ে বললেন, খাসা আরবি বলেন আপনি। এইবার জূর্ণ বলল, এবার বেশি সখ্যতা করার দরকার নেই, যা এখানে চল যা, তাড়িয়ে দিল। আর এদিকে তাকে আপন করে নিয়েছে এতক্ষণ ধরে যেই প্রসঙ্গগুলো তোলা হলো রাধাকৃষ্ণের বা এসব বিভিন্ন প্রসঙ্গ তুলে, অর্থাৎ তার মধ্যে যে আত্মীয়তা বা সখ্যতা ঘটে গেছে। হ্যাঁ, না না, সত্যি কথা বলতে তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করে দেখবে, বন্ধুত্বকে এই লেভেলে কেন নিয়ে যাওয়া হলো, তার কারণ হচ্ছে কিছু কিছু রিলেশন থাকে যেগুলো বন্ধুত্ব থেকেও মানে মানে সেই লাভ সম্পর্কের থেকেও সেই বন্ধুটা অনেক বেশি গাঢ়। দেখবা, তুমি একটা জিনিস সিম্পল খেয়াল করে দেখো, অনেক বন্ধুরা এমন থাকে ক্লোজ ফ্রেন্ড, যে তার কতগুলো গার্লফ্রেন্ড বা কতগুলো বয়ফ্রেন্ড ছিল, তারা মানে মোটামুটি হিসেব রাখে, মানে এতগুলো ছাড়াছাড়ি হয়ে যায়, কিন্তু তাদের বন্ধুত্ব ছাড়াছাড়ি হয় না। অর্থাৎ বন্ধুত্বকে কিন্তু এখন সেই সম্পর্কের থেকে উপরে দেখানো হয়েছে। আচ্ছা, তাই তাকে মানে দেখেই তার প্রতি, তাদের প্রতি যে ভালোবাসা, তাই
জূর্ণও কিন্তু তার আত্মীয় হয়ে উঠেছে। তাই তার পক্ষ নিয়েই বলছে যে খাস আরবি ওয়ার্ড আপনি, অর্থাৎ তাকে একটু প্রশংসা করছে। হ্যাঁ, রবি ঠাকুর বলেছেন, এত বড়ি সিক্তপক্ষ দুটি চক্ষু দিয়া সমস্ত লাঞ্ছনা যেন লইল মুছিয়া বিদেশির অঙ্গ হতে। মানে কি, একে অপরের ভাব বিনিময়ের মধ্যে যে চোখের জলের ছলকানি, সেটা যেন একে অপরকে আত্মীয়র মতন বরণ করে নিয়েছে বা আপন করে নিয়েছে। তা আমি যে বিদেশি, সেই বিদেশির অঙ্গ থেকে এই যে দূরত্ব বা ডিস্টেন্স, সেই জায়গাটা বাদ চলে গেছে। হ্যাঁ, মানে সিক্তপক্ষ মানে কি, সিক্তপক্ষ মানে ভিজে চোখ। হ্যাঁ, মানে ভিজে চোখ দিয়ে সমস্ত মানে লাঞ্ছনা মুছে দিয়েছে আমাদের, আমাদের একে অপরকে আপন করে নিয়েছি, সেরকম বোঝাতে চেয়েছে। ঠিক সেই ধরনের আমার দিকে তাকিয়ে জূর্ণ যেন আমার প্রবাস লাঞ্ছনা এক থাবড়ায় ঝেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে। অর্থাৎ এটাকে খাস বাংলা বলতে গেলে কি, এক চর মারলো, চর মেরে সে যে বিদেশি তার লাঞ্ছনাটা ঝেড়ে ফেললো। মানে আমি যে বিদেশি হিসেবে এখানে এসছি, তোমাদের মধ্যে জয়েন করছি, এই আমার যে একটা লাঞ্ছনা, একটা বাধাবধ ভাব, সেই বাধাবধ ভাবটা এই জায়গা থেকে দূরীভূত হয়ে গেল। অর্থাৎ আপন করে নিল যে তুমিও আমাদের মতো। ঠিক আছে। আমি কিন্তু মনে মনে বললাম, ইয়া আল্লাহ, 13 দিনের আরবিতে যদি এরা বলে খাসা, তবে এরা নিশ্চয়ই খানদানি মনীষী। মানে কি বলছে, এরা মনীষী বলেই, মানে কি বিখ্যাত, আগে বলেছিলাম ওই মনীষী মানে খানদানি মনীষী বলতে কি, যারা মানে এই ভাষাগুলো খুব ভালো আয়ত্ত করে ফেলেছেন। সেই বিষয়ে তার নলেজ বেশি আছে। তো বলছে কি, যে এইটুকুনি বলাতে যদি এরা বলে আরবি খুব ভালো বলছি, তাহলে হয়তো এদের আরবিতে আরো ভালো অধিকার আছে। কিছু কিছু কথা তিনি ব্যঙ্গ করেও বলেছেন। করজোরে বললাম, ভারতবর্ষের নীতি সত্য বলবে, প্রিয় বলবে, অপ্রিয় সত্য কথা বলবে না। মা বদত সত্যম অপ্রিয়ম। মনে আছে তোমরা সংস্কৃতে পড়েছিলে, মা বদত সত্যম অপ্রিয়ম, মানে অপ্রিয় সত্য কথা বলো না। এখানে দেখি তাই সেই কথাই বলেছেন, ভারতবর্ষের নীতি এইটাই যে সত্য বলবে এবং প্রিয় বলবে, অপ্রিয় সত্য কথা বলবে না। কিন্তু তিনি গিয়ে এখানে তার যে জ্ঞান হলো, তিনি বলছেন আপনাদের নীতি দেখছি আরো এক কদম এগিয়ে গিয়েছে, প্রিয় অসত্যও বলবে। মানে সেটা না, কিন্তু সেটা মানে অসত্যটাও প্রিয়। হ্যাঁ, প্রিয় অসত্যও বলবে, মানে যেটা তার সঙ্গে কানেক্টেড না, সেই বিষয়ে অবলম্বন, সেই বিষয়ে মানে এখানে বলা হবে। আচ্ছা, আড্ডা তো পার্লিয়ামেন্ট নয়, তাই হরবক কথার পিঠে কথা চলবে এমন কোনো কসম দিব্যি নেই। পার্লামেন্টে কি হয়, একজন উঁচুকক্ষ নিম্নকক্ষ যখন প্রশ্ন করছে, অপর পক্ষে উত্তর দিচ্ছে, আবার এই পক্ষের কোনো লাঞ্ছনা দিচ্ছে, সে আবার সেই পক্ষের হয়ে অন্য লাঞ্ছনা দিচ্ছে, এরকম ভাবে এক অপরের বাক বিতণ্ডা চলতে থাকে। কিন্তু আড্ডা তো আর পার্লামেন্ট না, যে আমি কোনো বিষয় অবলম্বন করলাম, সেই বিষয়ে তর্ক করছি বলতে অপরজনও তো সে তর্ক করতে হবে, এরকম না। টপিক বারবার চেঞ্জ হয়। দুম করে রমজান রে না রমজান বে হবে, হ্যাঁ, রমজান বে বললে, আমার মামা। আমি মনে মনে বললুম যোগ্যীদাসের মামা। যোগ্যীদাসের মামা কি, যোগ্যীদাসের মামা সুকুমার রায়, সুকুমার রায়ের একটা চরিত্র, যে শুধু মিথ্যেই বলে না, সেই মিথ্যেটাকে এতই পরিমাণ বাড়িয়ে দেয়, সে মাত্রাহীন। হ্যাঁ, তো এবারে যোগ্যীদাসের মামা হজ করতে গিয়েছিলেন 8 বছর। সেখানে জন কয়েক ভারতীয়র সঙ্গে তার আলাপ হয়। তারা নাকি 5 বক্ত নামাজ পড়তো, আর বাদ বাকি তামাম দিনরাত এক চায়ের দোকানে বসে কিচিরমিচির করতো। তবে তারা নাকি কোন এক প্রদেশের বিঙ্গালা বাঙিলা কি যেন, আমার ঠিক মনে নেই। অর্থাৎ একজন বলছে, কে, রমজান বে, সে ভারতীয়দের কথা বলছে যে সে সেইখানে গিয়েছিল বাংলায়। হ্যাঁ, সেই বাংলায় ভারতীয়দের সঙ্গে কয়েকজন মানে কয়েকজন ভারতীয়দের সঙ্গে তার আলাপ হয়েছিল। হ্যাঁ, তারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়তো আর দিনরাত চার দোকানে বসে আড্ডা মারতো। তাদের নাম কি? হ্যাঁ, বিঙ্গালা বাঙিলা ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না, উৎসাহে উত্তেজনায় ফেটে গিয়ে চৌচির হয়ে, আমি শুধু নাম বাংলা। মানে কি, বাঙালিদের কথা, নিজেদের কথা বলা হয়েছে, এবার নিজের পরিচয় দিচ্ছে। হ্যাঁ, তা আমার সমগ্র, সমগ্র তো আমার মানে সমগ্র। আচ্ছা, বলছে হ্যাঁ হ্যাঁ, বলছে আমি চোখ বন্ধ করে ভাবলুম। তখন তিনি ভাবুক প্রবণ হয়ে পড়েছে। ভাবুক প্রবণ হয়ে কি ভাবছে, যে শ্রীরামকৃষ্ণ দেব, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম বাঙালি, কিন্তু কই কখনো তো এত গর্ব অনুভব করিনি যে আমি বাঙালি। অর্থাৎ তারা যে আড্ডায় কি ছলে একবারও সেই সব মানুষদের কথা মনে নেই, কিন্তু ওই যে তর্ক করতে গিয়ে আড্ডা মেরেছিল সেই মানুষদের কথা আড্ডার জন্য তারা মনে আছে, যে ওরা আড্ডা মারতো চার দোকানে বসে, সেই কথাটা মনে আছে। অর্থাৎ বাঙালি হিসেবে তার গর্বটা এই জায়গায় হচ্ছে, যে রবীন্দ্রনাথ ফাত কারোর মনে নেই,
কিন্তু এই যে আড্ডাবাজ সেই কথাটাই মনে রয়েছে, অর্থাৎ আড্ডাবাজ বাঙালি আমি সে কথাটা মনে রেখেছে, আড্ডার জন্যই আমার মনে রেখেছে। তাই জন্য আমাকে যে মনে রেখেছে বা বাঙালিদের মনে রেখেছে, এটা হচ্ছে আমাদের গর্ব। অর্থাৎ মনীষীরা না, এখানে আড্ডাবাজরা যেন মনীষী হয়ে উঠেছে, তাদের জন্যই এখানে তিনি পরিচিতি পেলেন, বাঙালি হিসেবে খ্যাতি হলেন। এই যে নমস্য মহাজনরা মক্কা শহরে আড্ডাবাজ হিসেবে নাম করতে পেরেছেন, নিশ্চয়ই বিস্তর মাথার ঘাম পায়ে ফেলে তারা আলবৎ শ্রীহট্ট, নোয়াখালী, চাটগা, কাছাড়ের বাঙালি খালাসি, পশ্চিমবঙ্গের কলকাতা নগরের উপকণ্ঠে খিদের মোড়ে আড্ডা মারতে শিখে হেলায় মক্কা করিল জয়। এবার বলছে কি, মানে এরা তো নর্মাল ভাবে আড্ডা মেরেছে, কিন্তু আড্ডা মারতে মারতে মক্কা জয় করে ফেলেছে। তার কারণ কি? কারোর কথা মনে নেই, কিন্তু ওই যে আড্ডা মেরেছে সে আড্ডার কথাটা মনে আছে। তাই আড্ডার কথাটা মনে আছে বলেই এখানে তার পরিচয়টা দেওয়া সহজ হলো, যে আড্ডাবাজ বাঙালি। আচ্ছা, আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাত বুকের উপর রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বললুম, আমি বাঙালি। অর্থাৎ এতক্ষণ ধরে তার গল্প, মানে যেটা বলছিল সেই বিষয়ে তিনি গল্প বস করলেন, আমি বাঙালি। হ্যাঁ, ওইভাবেই, ঠিক ওইভাবেই বুকে হাত দিয়ে বলছে আমি বাঙালি। অর্থাৎ সেই পরিচয় নিজে, এতক্ষণে তার নিজের পরিচয়টা সে দিল গর্বের সঙ্গে। এই যে বাঙিলা বিঙ্গালা সেখান থেকে আসলো যে হ্যাঁ আমি সেই বাঙালি। আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাত হলো, গ্রিক সদস্য মার্কোস প্রথম পরিচয়ের সময় একবার মাত্র সালাম আলাই, এটা কিন্তু এটা ইসলামে কি বলা হয়? সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। মানে কি বলো? মানে যাও না, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এইবার এটাকে উত্তরে কি বলে? তারপরে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ গ্রিক সদস্য মার্কোস প্রথম পরিচয়ের সময় একবার মাত্র খবরের কাগজ, এটা বলে আবার খবরের কাগজ পিছিয়ে ডুব মেরেছে, অর্থাৎ পরিচয়টা করলো। তার কানে কিছু যাচ্ছিল কিনা জানি নে, আমি ভাবলুম রাশভারী লোক হয়তো ভাবছে নতুন মেম্বার হলেই তাকে নতুন জামাইয়ের মতো কাঁধে তুলে ধেই ধেই করে নাচতে হবে, এ কথা আড্ডার কনস্টিটিউশনে লেখা নেই। তার মানে তিনি গম্ভীর লোক। এতক্ষণ ধরে প্রাবন্ধিক কি ভাবছিলেন, যে তিনি হয়তো গম্ভীর লোক, যে আমি এসছি বলেই, আমার সঙ্গে পরিচয় হয়েছে বলেই আমাকে মাথায় করে নাচতে হবে, এরকম কোনো জায়গায় লেখা নেই। এটা এতক্ষণ তিনি ভাবছিলেন প্রাবন্ধিক। মুখের উপর থেকে খবরের কাগজ সরিয়ে বললেন, দাও মেরেছি, একটা শ্যাম্পেন হবে? দাও মেরেছি মানে কি? ওই যে খবরের কাগজ দেখে, দেখো এখনকার দিনে যে শেয়ার মার্কেটের সিস্টেম, আমরা ফোন থেকে ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর তখনকার দিনে খবরের কাগজে প্রকাশ বেরোতো, রেজাল্ট বেরোতো, যেমন টিকিটের রেজাল্ট বেরোয় সেই টাইপের ফলাফল, যে আজকে শেয়ারের দাম এই বেড়েছে, এই শেয়ারের দাম এই বেড়েছে। তখন এই যখনই দেখেছে খবরের কাগজে কোনো শেয়ারের দাম হয়তো বেড়েছে, হ্যাঁ, বলছে দাও মেরেছি, মানে কি আবার সে ফাটকা লাভ করে ফেলেছে। আর ফাটকা লাভ কি করবে? ক্যাফেতেই দেবে, বন্ধু বান্ধব মধ্যে উড়াবে। একটা শ্যাম্পেন হবে মানে কি, এখন আর কফি টফি না, একবারে শ্যাম্পেনে চলে গেছে। আমাদের নতুন মেম্বারকে জিজ্ঞাসা করছে শ্যাম্পেন হবে নাকি। কাউন্টারের পিছনে দাঁড়িয়েছিলেন মালিক, তার দিকে তাকিয়ে বাঁ হাত গোল করে বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে দেখালেন ফোয়ারার জল লাফানোর মুদ্রা। মানে এইভাবে গোল করে ধরেছে, ঠিক আছে, বাঁ হাত গোল করে ধরেছে, ডান হাত দিয়ে ফোয়ারা দেখাচ্ছে, শ্যাম্পেন মানে বোতল শ্যাম্পেন, ঠিক আছে। ম্যানেজার কুললে 2 ডিগ্রি কাত করে ঘাড় নাড়লো। ম্যানেজারের নাম কিন্তু কুললে না, সব মিলিয়ে ম্যানেজার যা বুঝলো মোটামুটি 2 ডিগ্রি কাত, মানে অল্প একটুখানি কাত করলো, হ্যাঁ, যে হবে, হ্যাঁ হবে, এরকম ব্যাপার। আমি ভয়ে ভয়ে বললুম, অর্থাৎ প্রাবন্ধিক ভয় পেয়ে গেছে, যে কাফেতে তো এসব তো হয় না, কাফেতে তো এই পর্যন্ত ঠিক ছিল, এর মধ্যে আবার শ্যাম্পেন কোত্থেকে আসলো। হ্যাঁ, আচ্ছা, বলছে আমি ভয় ভয় বললাম, এই দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই, যে মদ বেচবে, এ তো শুধু কফি পর্যন্ত ঠিক আছে। মার্কোস বললেন, কাপের পিছনে তার ড্রয়িং রুম, সেখানে বেটা সব বেচে কেনে, আফিম, ককেইন, হেরোইন, হশিশ, যা চাও সব নেশাদ্রব্য একটা একটা, হ্যাঁ, এই সবগুলো তার কাছে পাওয়া যাবে। এরকম বিভিন্ন দেখবা ফিল্মে এরকম দেখা যায়,
সামনে একরকম, পেছন দিকে আরেকটা। গোপন জায়গায় নিয়ে গেল, গোপন প্রকোষ্ঠে, গোপন পুকুরিতে নিয়ে গেল, নিয়ে গিয়ে সেখানে সবকিছু চলবে। ছোকরাকে বললেন, আর একটা তামাকও সাজিস। তার মানে কি, সেখানে তামাকও পাওয়া যায়। এবার যেই তামাকের কথা শুনেছে, ব্রাহ্মণ দিকে একটুখানি মনে হয় এর প্রতি অ্যাডিক্টেড ছিলেন। যখনই শুনে তখনই বলছে, বলে কি, খায়রোতে তামাক, স্বপ্ননু মায়ানু মতিভ্রমনু। এই কথাটার গুরুত্ব আছে, স্বপ্ননু মায়ানু মতিভ্রমনু। তার মানে কি, আহ এই কথাটা কোথা থেকে পেয়েছে? এই কথাটা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী ঝেপেছেন কালিদাস থেকে। কালিদাস থেকে ঝেপে দিয়েছেন। কালিদাসের ওই যে শকুন্তলা কাব্যগ্রন্থে প্রথমে দুষ্যন্ত শকুন্তলার বর্ণনা শুনেছিল। শোনার পরে তার যে বর্ণনা তার মনে ছিল, সেই যখন শকুন্তলার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হলো, সেই সাক্ষাতে গিয়ে তিনি এই কথাটা বলেছিলেন যে, এ কি মায়া, এ কি স্বপ্ন, না মতিভ্রম? একই রকম দেখতে যা স্বপ্ন আমি ভেবেছি, একই রকম দেখতে, এ কি মায়া, এ কি স্বপ্ন, না মতিভ্রম হয়েছে আমার? অর্থাৎ তাহলে কি সে এরকম সেই দুষ্যন্তের মতন এখানে তিনিও অবাক হয়ে গেছেন। বলছে, এখানেও তামাক, তাহলে এখানেও পাবো আমার খাদ্য। দিব্যি এবার ভাবতে ভাবতে দিব্যি ফর্সি হুকো চলে আসলো। তবে হনুমানের ন্যাজের মতো 3.5 গজি দরবারের নল নয়। হ্যাঁ, তার মানে কি, হুকো কেমন হয়, বড় একটা লনের মতো পাইপ থাকে না, ওটাকে হনুমানের লেজ বলেছে। হুকো হুকো হুকো। হ্যাঁ, হুক্কা। কেন হুক্কা তোমরা দেখুনি? এত ভালো এখনকার দিনে আছে কেউ? হ্যাঁ, যাও, পুষ্পা আজকে খাইয়ে দেবে। যাই হোক, আর সমস্ত জিনিসটা গঠন কেমন ভোতা ভোতা, মানে কি বেশ সুচালো না, কেমন ভোতা ভোতা টাইপের। আচ্ছা, আহ কাজ, জরির কাজ করা আমাদের ফর্সি কেমন যেন একটু নাজুক মোলায়েম হয়, এদের যেন একটু গাইয়া টাইপের। মানে আমাদের যেমন ফর্সি টাইপের, ফর্সি মানে কি একটু বেশ কাঁচের টাচের দিয়ে নল টল, মানে এগুলো কাঁচের হয়, মানে শৌখিন টাইপের হয়। কিন্তু ফর্সিতে ওই যে শৌখিন না, এগুলো একটু অন্য টাইপের, গাঁয়া গাঁ টাইপের। তবে হ্যাঁ, চিলিমটা দেখে ভক্তি হলো, ইয়া ডাবর পরিমাণ। চিলিম কি? চিলিম হচ্ছে, হ্যাঁ, তো জানে, বলো দেখি, বলো বলো বলো। আরে আমিও তো না জানতে পারি, একটু বলো চিলিম কোনটা, বলো। জানতেই পারো, তুমি অন্য মাধ্যমে কাউকে খেতে দেখেছো? বলো চিলিমটা কি, চিলিম। গাঁজার কোলকে দেখেছো? ওই কোলকেটাকে চিলিম বলা হয়, কিন্তু এখানে একটুখানি পার্থক্য আছে। এইখানে যে চিলিমের কথা বলা হয়েছে, হুকোর যে চিলিমটা হয়, যার মধ্যে ওই তামাক টামাক গুলো দেওয়া হয়, সেটা একটুখানি বড় টাইপের, এরকম গোল টাইপের দেখতে হয়, চাকতি টাইপের, ঠিক আছে। তার মধ্যে ওই গাঁজা গুলো দিয়ে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে তারপরে একটা দেওয়া হয়। ওটা গাঁজার কলকে, ওটা না, ওই টাইপের না। গাঁজার কলকে চিলিম বলে, কিন্তু এই চিলিমটা হচ্ছে, তুমি হুকো বলে সার্চ করো, হুকো, এই হুকো বলে সার্চ করো, হুকো চিলিম বলে দেখতে পাবা। হ্যাঁ, আমাদের দেশীয় যে হুকো রয়েছে, সেই হুকোগুলোতে ওই যে চিলিম রয়েছে, ওই চিলিমের মধ্যে ফ্লেভার দেওয়া হয় বিভিন্ন রকম, তার উপর থেকে ফয়েল পেপার দেয়। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরেরটা বাটির মতন থাকে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, প্রসঙ্গে ফিরতে হবে, বেশি দীর্ঘায়িত করলে হবে না। তাই বলছে কেমন, ডাবর পরিমাণ, মানে কি অনেক বড় পরিমাণ। এক পো তামাক হেসে খেলে তার ভেতর খানা গাড়তে পারে, তাওয়াও আছে। আচ্ছা, তাওয়া কোনটা? প্রথমে যেইখানে ওই যে বোতলের মধ্যে জলটা থাকে, তার উপরে একটা তাওয়া মতন থাকে, তাওয়া মানে প্লেট, প্লেট মতন থাকে। সেই প্লেটের ওপরেই ওই ডাবর পরিমাণ ওইটা বসানো থাকে, মানে চিলিমটা, ঠিক আছে। তো বলছে এত বড় যে একটা তামাক পুরোপুরি এক 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 পো তামাক সেখানে চলে যাবে। আগুনের বেলা অবশ্যই আমি টিকের ধিকি ধিকি গোলাপি গরম প্রত্যাশা করিনি, কারণ কাবুলেও দেখেছি টিকে বানানোর গুহ্য তত্ত্ব সেখানকার রসিকরাও জানে না। অর্থাৎ তিনি এতদিন ধরে আমাদের দেশে যেই পরিমাণ আগুন দেখে এসছেন, যেরকম বৃহৎ পরিমাণ বা যতটা বেশি পরিমাণ, ততটা সেখানে দেখছেন না। আচ্ছা, এখানে টিকে, টিকেটা কি? টিকেটা হচ্ছে চারকোল। চারকোল কি? হুকোর উপরে, একদম সবার উপরে দেওয়ার জন্য একটা গোল
একটা ইয়ের মতন হয়, কয়লা টাইপের হয় কয়লা। সেই কয়লাটা প্রথমে ধরানো হয়, তারা সেটা এরকম রাউন্ড মতন সেটা ধরে থাকে। সেটাও যেমন কয়লা হয় না, কয়লা 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 যেমন লাল টাইপের আগুন হয়, হ্যাঁ, ওই টাইপের এরকম রাউন্ড মতন হয়। ওটা ধরিয়ে দেওয়ার পরে এখন রাখতে হয়। এবার নিচে পাইপ দিয়ে টানলে ওই যে তামাকটা রয়েছে, ওই তামাকটা ওই আগুনটাকে শোক করে। ওই আগুনটাকে শোক করলে ওই তামাকটা ধরে, জ্বলে যায় ভেতরে। ওই জ্বলার ওই ধোঁয়াটা নিচে জলে ফিল্টার হয়ে পাইপ দিয়ে গালে আসে। ঠিক আছে? তো এই যে বলছে গোলাপি গরম প্রত্যাশা করেনি, মানে এইখানে গরমটাও বেশ দিক বেশ ভাল লাগে দেখতে। তাও বলছে যে সঠিকভাবে যে বানানোর পদ্ধতি তারও ভালো লাগেনি। তার কারণ তিনি যেরকম বলছেন, যেরকম হওয়ার কথা, তার গুহ্য তত্ত্ব মানে মানে গুহ্য বলতে গোপন তথ্য কেউ জানে না কিভাবে ধরাতে হয়, এটা তিনি একমাত্র ভালো জানেন। আর যা খুশবাই বেরোলো তার রেশ দীর্ঘ 14 বছর পরেও যেন আমার নাকে লেগে আছে। এবার যেই গন্ধটা বেরিয়েছিল, সেই গন্ধটা 14 বছর পরে তিনি যখন লিখতে বসছেন, মানে এই গল্পটা তিনি কিন্তু 14 বছর পরে লিখেছেন, ঠিক আছে, বলে তখনও তার নাকে লেগে আছে সেই গন্ধটা, এত সুন্দর লেগেছিল। পাঠক, তুমি নিশ্চয় জানো সুগন্ধি ইজিপশিয়ান সিগারেটের ভুবন বিখ্যাত, কিন্তু কখনো কি ভেবে দেখেছো বিশেষ করে মিশরি সুগন্ধি সিগারেট তৈরিবাদ করে বানাতে শিখলো কি করে? বলছে তুমি তো ইজিপশিয়ান সিগারেটের কথা শুনেছো, কিন্তু ভেবেছো যে এই মিশরীয়রা এই যে ইজিপশিয়ান সিগারেট এটা কোথা থেকে বানাতে শিখলো? বলছো আসো তাহলে এবার আসা যাক, এবার সিগারেট নিয়ে গবেষণা হবে। এতক্ষণ কি হলো? এতক্ষণ তামাক নিয়ে হলো, মানে এই হুকো নিয়ে হলো, এবার আসবে সিগারেট। আড্ডায় আসরে আড্ডায় জমে উঠেছে বেশ। চা, কফি হলো, কফি হলো, তারপরে হচ্ছে হুকো হলো, এবার সিগারেট। বলছে সুগন্ধি ইজিপশিয়ান সিগারেট, হ্যাঁ, তরিবধ করে কিভাবে বানাতে শিখলো, মানে তরিবধ করে বলতে কি গুছিয়ে গেছে কিভাবে বানাতে শিখলো, এবার সে সম্বন্ধে গবেষণা করা যাচ্ছে। এক সিগারেট বানানোর পিছনে বিস্তর ইতিহাস, এন্তর রাজনীতি এবং দেদার রসায়ন শাস্ত্র লুকিয়ে আছে। মানে কি বলছি, একটা সিগারেট আর এমনি এমনি তৈরি হয়নি, এই সিগারেটের পিছনে ইতিহাস আছে। সেই ইতিহাসে বলছে, ইতিহাস শুধু ইতিহাস না, তাতে আবার রাজনীতি আছে, আবার কেমিস্ট্রি আছে, রসায়ন শাস্ত্র, দেদার মানে অনেক, রসায়ন শাস্ত্র মানে কি যে বানিয়েছিল তার মধ্যে এই কেমিস্ট্রির জ্ঞান থাকতে হয়েছিল, তারপরে এইখানে এটা বানাতে পেরেছিল। সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় 3 দেশে, আমেরিকার ভার্জিনিয়া, গ্রিসের মেসেডোট এবং রুশের কৃষ্ণসাগরের পারে। এই 3টে জায়গায় ভালো জাতের তামাক জন্মায়। ভারতবর্ষ প্রধানত ভার্জিনিয়া খায়, ঠিক আছে, ভারতবর্ষ প্রধানত ভার্জিনিয়া তামাকটা খায়। কিন্তু গ্রিক, কিছুটা গ্রিক, কিন্তু এই গ্রিক তামাক এদেশে টার্কিশ বা ইজিপশিয়ান নামে পরিচিত। অর্থাৎ যেই ভার্জিনিয়ারা খাচ্ছে সেইটাই এই দেশে ইজিপশিয়ান নামে প্রচলিত। কেন হয়েছে প্রচলিত, এরও কারণ আছে। তার কারণ গ্রিসের উপরে একসময় তুর্কি আধিপত্য করত, এবং তুর্কি গ্রিসের বেবাক তামাক ইস্তাম্বুলে নিয়ে এসে কাগজ পেঁচিয়ে সিগারেট বানাতো। অর্থাৎ তুর্কিরাই কিন্তু এই গ্রিসের ইস্তাম্বুল থেকে তামাক নিয়ে গিয়ে সিগারেট বানাতো। মিশরও তখন তুর্কির কবজাতে, অর্থাৎ তুর্কি তখন মিশরের উপর রাজত্ব করছে, তাই তুর্কির কর্তারা কিছু কিছু তামাক মিশরে পাঠাতো। কারা? তারা সেখানে যারা রাজত্ব করছে তাদের কাছে পাঠাতো। মিশরের কারিগররা সেই গ্রিক তামাকের সঙ্গে খাঁটি মিশরের খুশবাই মাখিয়ে দিয়ে যে অনবদ্য রসনালী নির্মাণ করলেন, তার নামই ইজিপশিয়ান সিগারেট। দেখো কবি কতটা প্রাবন্ধিক, কতটা রসিক, তার জন্য সিগারেটের মতন, যেটা সিগারেট থেকে কি বেরোয়, ধোঁয়া বেরোয়, অর্থাৎ যে সূক্ষ্ম রুক্ষ একটা জিনিসটাকে বলছে রসনালী, তার মধ্যে রস ভর্তি। এই রসটা কি আমাদের জীবনের রস। যখন মন শুকিয়ে যাচ্ছে তখন সেই মনটাকে রসালো করার জন্য এই রসনালী ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, চার দোকানে দেখো উড়ে যাচ্ছে কত, যখন ধোঁকা খাচ্ছে, যখন বা সাময়িক একঘেয়েমি জীবনে ব্যতিব্যস্ত হয়ে তখন জীবনটাকে রস দান করছে এই সিগারেট, তাই রসনালী বলা হচ্ছে। আচ্ছা, তাহলে বলছে কি গ্রিক তামাকের সঙ্গে খাঁটি, শুধু কিন্তু তামাক না, সেই তামাকের সঙ্গে আবার মিশরের খুশবুই মানে মিশানো হচ্ছে।
মিশিয়ে তারপর সিগারেট বানানো হচ্ছে। আচ্ছা শোনো, তোমরা এই যে খুটখাট টুকটাক গল্প টল্প করছো, এটা বন্ধ রাখো, তাহলে তোমাদেরও সুবিধা হবে। আর এই যে অনেকে আছে আমার এখানে বুঝতে পারছি না, ওইখানে বুঝতে পারছি না, আমি এইখানে ভালো বুঝতে পারি, ওইখানে এখানে বুঝতে পারছি না, এগুলো কেন হয়? তার কারণ মন দিয়ে না শোনার জন্য। দেখবা একটা না, মন দিয়ে যখন শুনবা পুরো ফার্স্ট ক্লাস মনে থাকবে। এই যখনই ধরো মনে করো 1 মিনিটে তুমি শুনলে না, ওই 1 মিনিটে তুমি শুনলে না, তোমার আগে আর পরে টোটালটাই বৃথা হয়ে গেল। আর শোনার কোনো দাম নেই, কিছু ঢুকবেই না মাথায়। ওই একটা লাইন বাদ চলে যাওয়া মানে টোটাল ঘটনা ফার্স্ট ক্লাস ওই খেয়ে হারিয়ে যাবে, আর কিছু বুঝতে পারবে না। ওই জন্য ফার্স্ট ক্লাস তোমরা সাইলেন্টলি শোনো, শোনার পরে জিনিসটা বুঝবে। আমি কিন্তু বলেছি এটা কিন্তু কঠিন জিনিস, তোমাদের এত কষিয়ে কষিয়ে বলছি, তার কারণ কি? তার কারণ হচ্ছে এই জিনিসগুলো ভালো করে তোমরা আয়ত্ত করতে পারো, ঠিক আছে? তাই এগুলো আমি গল্পের মতন করে পড়ে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু অনেক রকম প্রসঙ্গ তুলছি তোমাদের একঘেয়েমিটা কাটানোর জন্য, ঠিক আছে? তোমরা জাস্ট জিনিসটা উপভোগ করো, আর হচ্ছে নিজেদের মধ্যে কথাবার্তা বলার বাইরে বলো। আচ্ছা, তাই তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশবাইয়ে মজানো অতি কঠিন কর্ম। বলছে কি কেমিস্ট্রি কেন বলছে, রসায়ন কেন এসছে, তার কারণ হচ্ছে কি, বলছে তামাকের স্বাদ নষ্ট হবে না, হ্যাঁ, সিগারেটকে খুশবাইয়ে মজাতে হবে, মানে টেস্ট একই থাকবে কিন্তু তাতে এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে। সেটা কিভাবে? এটা কিন্তু অনেক খুব কঠিন কাজ। সিগারেটে 1 ফোঁটা ইউক্যালিপটাস তেল ঢেলে সেই সিগারেট ফুঁকে দেখুন, 1 ফোঁটা তেল আস্ত সিগারেট একদম বরবাদ করে দিয়েছে। মানে ইউক্যালিপটাসের তেল যদি ফেলা যায় তাহলে সেটা আর কোনো কাজেই লাগবে না, মানে যে নেশার জন্য পান করা হয় সেই নেশার জন্য সেই ধূমপান আর কোনো কাজে আসবে না, সব নষ্ট হয়ে যাবে। তখন কি বলছে, তার আর কোনো টেস্ট থাকে না। তাই 5 বছরের বাচ্চাও তখন সেই সিগারেট না কেসে অনায়াসে ভসভস করে ফুঁকে ফেলতে পারে। বলছে কি এইগুলো আবার এটা অনেক জায়গায় হয়, কখন হয় বলছে, অনেক সময় ভেজা সর্দি হলে এইভাবে অনেকে ইউক্যালিপটাস সেবন করে থাকেন। যারা সিগারেট হইতে পারে না তারা পর্যন্ত এইটা মানে ধরো কি এইগুলো এত পরিমাণ ইউক্যালিপটাসের রসটা এত পরিমাণ নষ্ট করে দেয় সেই তামাকের ঝাঁসটা, যে তখন যে কেউ খেতে পারে। এটা খাওয়া আবার এক পক্ষে ভালো, সর্দির পক্ষে উপশম। তো এটা বন্ধ করে দাও তো, এস না উঠে দরজাটা লাগিয়ে দাও। হুম, হ্যাঁ চলুক তো কি হয়েছে, এই দেখো তো চলছে কিনা, চলছে তো। আচ্ছা, অন্তত 20 জিবি মতন সাইজ হবে, 20-25 জিবি। আজকে আপলোডে বসাতে হবে, কালকে শেষ হবে। না শেষ করবো আজকে আমি, বাকি রাখবো না, একবারে শেষ করব। বরঞ্চ এমন গুণী আছেন যিনি অ্যাটম বোমের মাল মশলা মেশানোর হাড়হদ্দ হাল হকিকত জানেন, কিন্তু তামাকের সঙ্গে খুশ পাই তার পিছনে রয়েছে রহস্যাবৃত গুরুতর রহস্যাবৃত ইন্দ্রজাল। মানে অনেক গুণী আছে যারা অ্যাটম বোমের মাল মশলা সম্পর্কে জানে যে কেমন ভাবে কি করতে হবে, কিন্তু তামাকের সঙ্গে খুশবাই কিভাবে মেশাতে হবে সেটা তিনি জানেন না। অর্থাৎ বৃহৎ বিষয় জানেন কিন্তু ক্ষুদ্র পারা মেশাতে জানেন না। কোনটা? ও হ্যাঁ হ্যাঁ, এই সেকেন্ড পার্টটা বাদ গেছে। হ্যাঁ নিশ্চয়ই লক্ষ্য করেছেন, চায়ের টিন যদি রান্নাঘরে ভালো করে বন্ধ না রাখা হয় তবে ফোড়নের ঝাঁকে চা বরবাদ হয়ে যায়। ঠিক আছে, তোমাদের পড়ানো বই থেকে তোমাদের বুক থেকে আমার এই জায়গাটা এ হয়ে গেছিল। তাই বলছে কি, যে চায়ের টিন, অর্থাৎ বাড়িতে সবাই এক একজন এক এক পাত্রে চা রাখেন, কেউ কাঁচের বয়েমে, কেউ প্লাস্টিকের মধ্যে ঢেলে রাখে, কেউ আবার যেইভাবে দোকান থেকে কিনে আনে সেইভাবেই গাড়ার ফাটার মেরে প্লাস্টিকের করে ঢুকিয়ে রাখে। এটাই বেশিরভাগ বাঙালিরা রাখবে প্রত্যেকের ঘরে, আমি জানি, ঠিক আছে? যাই হোক, বলছে কি, বলছি চায়ের টিন রান্নাঘরে ভালো করে রাখতে হয়, নাহলে ওই যে 5 ফোড়নের মধ্যে যদি রাখা হয় তাহলে ওর যে ঝাঁজ, তাতে চায়ের গন্ধ নষ্ট হয়ে যায়। চায়ের গন্ধ না থাকলে কিচ্ছু নেই। চা খায় কেন মানুষ? ওর কিন্তু টেস্টের জন্য না, কিন্তু ওই গন্ধটার জন্য খায়। দার্জিলিং চা পৃথিবী বিখ্যাত কেন না, ওই টেস্টার থেকে বেশি গন্ধের জন্য, সুগন্ধ। চা কিন্তু গন্ধের জন্য খায়। আচ্ছা, অর্থাৎ আর কিছু না হোক, খুশবাইটি আতুর ঘরে নুন খাওয়ানো বাচ্চার মতন প্রাণ ত্যাগ করে। না, আতুর ঘরে যদি বাচ্চাকে নুন খাওয়ানো হয় সে বাচ্চা যেমন ভাবে মরে যাবে, ঠিক ওই চা যখন ওই ফোড়নের মধ্যে রাখা হবে তখন সে চাও মারা যাবে, চারও আর কেউ থাকবে না। তাই বলছে কি, মালজাহাজ লাদাই করা যে অফিসারের কর্ম, তিনিও বিলক্ষণ জানেন যে জাহাজে কাঁচা তামাক
লাদাই করা হয়েছে, তাতে কোনো করে গন্ধওয়ালা অন্য কোনো মাল নেওয়া হয় না, পাশে তামাকের গন্ধ এবং কিঞ্চিৎ স্বাদও নষ্ট হয়ে যায়। বলছে কি, শুধুমাত্র যখন তিনি তামাক নিয়ে আসছেন, সে তামাকের সঙ্গে এমনভাবে নিয়ে আসছেন যে অন্য কোনো মালপত্র, গন্ধওয়ালা মালপত্র সঙ্গে আনেন না, তাই দুটো একসঙ্গে মিক্স হয়ে নষ্ট হয়ে যাবে, স্বাদ এবং গন্ধ দূরে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে তো সিগারেটের প্রসঙ্গ আমি বলেছিলাম, ইউক্যালিপটাসের এটা, অ্যাটম বামের এটাও বললাম। আচ্ছা, কিছু বাড়িয়ে বলছি নে, অজন্তার দেওয়াল এবং ছবির রং কোন কোন মশলা দিয়ে বানানো হয়েছিল, পাঠান যুগে পাথরে পাথরে জোড়া দেওয়ার জন্য কি মাল কোন পরিমাণে লাগানো হয়েছিল, আমরা সে তত্ত্বগুলো মাথা খুঁড়েও বের করতে পারিনি, এবং পারেনি বিশ্ব সংসারে বের করতে কি কৌশলে কি মশলা দিয়ে মিশরীয়রা তাদের মমিগুলো পচার হাত থেকে বাঁচিয়েছিল। তার মানে ভাবো, এখানে কিন্তু প্রাচীন যুগের কথাগুলো বলা হচ্ছে, যে এই যে জিনিসগুলো বললাম তারা যে কিভাবে করে এসেছিল, আমাদের এত সায়েন্টিস্টরা গবেষণা করে সে জায়গা বের করতে পারেনি। কতটা তারা উন্নত ছিল, অর্থাৎ মানুষ দিন দিন কি হচ্ছে, অবনত হয়ে গেল। আমরা টেকনিক্যালি উন্নত হচ্ছি, যে টেকনিক্যালি উন্নত হচ্ছি সে বহু যুগ আগে বিভিন্ন বইতে লেখা আছে। আমরা শুধু কপি পেস্ট বিদ্যার উপরে চলছি, আমাদের নিজস্ব কিছু উদ্ভাবনা নেই। আমরা যা উদ্ভাবন হয়ে গেছে সেইগুলোকেই দিন দিন বিভিন্ন পদ্ধতিতে করছি, বুঝছো? এই যে মিশরের যে পিরামিড তৈরি, যে সপ্তম আশ্চর্যগুলো তৈরি হয়েছে, হ্যাঁ, এইগুলো ভাবো তো, এগুলো কি এখন হবে? দেখেছো, অষ্টম আশ্চর্য, নবম আশ্চর্য, দশম আশ্চর্য হচ্ছে, অষ্টম আশ্চর্য হয়ে রয়েছে, ও এখনকার আর সম্ভব না, সপ্তম আশ্চর্য। আচ্ছা, স্বীকার করি মিশরীয়রাই একদিন সেই কায়দা ভুলে মেরে দিয়েছিল। পাঠান মুঘল যুগে যেরকম আমাদের অনেকখানি রসায়ন বিদ্যা অনাদরে লোপ পায়, তবু তো আমরা আজও মকরধ্বজ তপন ব্রাশ বানাতে পারি। ভেজাল তো শুরু হলো সেদিন আমাদেরই চশমার সামনে, চোখের সামনে না কেন? চশমার সামনে কেন বলেছেন? মানে মানে কতটা ভেজাল হওয়া শুরু হয়েছে হ্যাঁ, সেই চশমাটা পরে। হ্যাঁ, কতটা ভেজালে ভরে গেছে, যে চশমা পরে দেখতে হচ্ছে যে আমরা যে সবকিছু চারিদিকে, আহ চারিদিকে যে কোনো দিকে খাঁটি জিনিস আর নেই, চারিদিকে বিষাক্ত জিনিসে ভর্তি হয়ে গেছে, সেটাও দেখতে গেলে চশমা পড়তে হচ্ছে। হ্যাঁ, তাহলে সেটা আমরাও তাহলে কতটা ভেজাল। অর্থাৎ আমরা আমাদের প্রাচীনত্বের যে জ্ঞান, সেই জ্ঞান ভান্ডার আমাদের বিলুপ্ত হয়ে গেছে। মিশরীয়রাও ঠিক সেই রকম সুগন্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি। আচ্ছা, বলছে কি, চমকব্রাশ মকরধ্বজ এগুলো কি? এই চমকব্রাশ খাও, এগুলো মকরধ্বজ এগুলো হচ্ছে কি, ওই ইমিউনিটি পাওয়ার বুস্ট করার জন্য খাওয়া হয়। তাই বলছে আমাদের মধ্যে এখনো সেই জ্ঞান কিছু কিছু রয়েছে, তার জন্য আমরা এইগুলো বানাতে পারছি। মিশরীয়রা ঠিক সেই রকম সুগন্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি, ঠিক সেরকম মিশরীয়রা ভুলে যায়নি। তাই ঝর্তি পড়তো যেটুকু এলেম, এলেম মানে কি জ্ঞান, তখন ওদের পেটে ছিল, তাই দিয়েই সেই সমস্যা সমাধান করলো। অর্থাৎ কিভাবে খুশবাই জোড়া যাবে, সেই তামাকের স্বাদ রকম না করে, মানে টেস্ট একই রকম থাকবে, শুধু এক্সট্রা গন্ধ অ্যাড হবে, সেটা কিভাবে করব, সেটা মিশরীয়রা খুব ভালোভাবে সে সময় ধারণা জানলো, মোটামুটি বুঝতে পেরেছিল। যেহেতু বাঙালিরা তো অনেক জ্ঞান হারিয়ে ফেলেছে, তাও চবনপ্রাশ আবিষ্কার করছে, ঠিক সেরকমভাবে মিশরীয়রা কিভাবে টেস্টে সুগন্ধ অ্যাড করবে সেটা আবিষ্কার করেছে। আবিষ্কার না, সেটাকে করতে পেরেছে আর কি। তাই যখন কোনো ডাক সাইডে তামাক করদারের, হ্যাঁ, ব্র্যাকেটটা পরে বলছি, ডাক সাইডে তামাক করদারের তদারকিতে কায়রোর ক্যাফেতে, হ্যাঁ, তামাক সাজা হয়, তখন সেই করদার যখন সেই তামাকের নীলাভ ধুয়োটি ফুরফুর করে নাকের ভিতর দিয়ে ছাড়েন, এবং নীলনদের মন্দমধুর ঠান্ডা হাওয়া যখন সেই ধুয়োটির সঙ্গে রসকেলি করে, তাতে ছিন্ন ভিন্ন করে কাপে সর্বত্র ছড়িয়ে দেয়, তখন রাস্তার লোক পর্যন্ত উন্মাসিক হয়ে থমকে দাঁড়ায়। আর সিগারেট খোর পাইকারি সিগারেট ফুঁকো পর্যন্ত বুকের উপর হাত রেখে, আসমানের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুদা তালাব তারিফ বলে ওঠে। তার মানে কি বলছে, তামাকের কদরদার, মানে যারা যারা তামাক সম্পর্কে বোঝে সেরকম কোনো মানুষজন, হ্যাঁ, যখন ক্যাফেতে ওরকম কোনো মানুষজনের জন্য তামাক সাদা হচ্ছে, তখন সেই নীলাভ ধোঁয়া, নীল নীল টাইপের যে ধোঁয়াটা নাকের মধ্যে দিয়ে যখন বের করে বাইরে, তখন নীলনদের ঠান্ডা হাওয়া এসে সেই ধোঁয়াতে লাগছে, সেই ধোঁয়ার সঙ্গে সেই বাতাস মিক্সড হয়ে যে রসকেলি করছে, মানে এরা প্রেম প্রীতি করছে, এই দুটো ধোঁয়া, একটা হচ্ছে ধোঁয়া মুখ দিয়ে যেটা ছাড়ছে আর নাক দিয়ে, আর একটা হচ্ছে নীলনদের হাওয়া, দুটো একসঙ্গে মিক্সড হচ্ছে, ঠিক প্রেমিক প্রেমিকাদের মতন রসকেলি করছে, এবং সেই ধোঁয়াটা, সেই মিক্স জিনিসটা
কাফের সর্বত্র ছড়িয়ে পড়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করছে, যারা পার নেশাখোর, সিগারেট খোর, তারা পর্যন্ত সেটা দেখে অবাক হয়ে যায় যে এই তাহলে হচ্ছে হুকোর মহিমা। হ্যাঁ, এই তাহলে তামাকের মহিমা এত সুন্দর হয়। তাই ওরা মুগ্ধ হয়ে আলহামদুলিল্লাহ দুলিল্লাহ বলে ওঠে। বলছে হাই আচ্ছা ব্র্যাকেট বলি, হাই এগোত্র পৃথিবীর সর্বত্র কি কাবুল কি দিল্লি কি কায়রো, সুকুমারের ভাষায় বলি হুসুস করে মরে যাচ্ছে। মানে কি, তামাকের কদরদার এখন আর নেই, তামাক খায় না সবাই, ওই সিগারেট হুকো এসব সিগারেট খাচ্ছে। তামাক খাওয়ার মানুষ দিন দিন কমে গেছে, তামাক আর এখন খায় না, তাই বলছে এখন এরকম মারা যাচ্ছে। তামাক থাকে কিন্তু এই টাইপের যে তামাক, এই টাইপের কদরদার এখন আর নেই, হুকোর যে তামাক হয় এই তো হচ্ছে এই টাইপের মানে ঘোর আর এখন আর পাওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ আগেকার দিনেও বিভিন্ন রকম তামাক বিভিন্ন রকম ইয়ে ছিল, তোমার চুরুট ছিল, তারপরে হ্যাঁ ওটা তো ওটা হুকো তো, হুকো হুকো ওটাই হুকো, ওটা হচ্ছে হুক চুরুট চুরুট। চুরুট হচ্ছে সিগারেটের মোটা, ওতে তামাকটা বেশি থাকে। আচ্ছা তারপরে দেখো, আর ইলিশের বেলা যেরকম হয়েছিল এই অধম ঠিক সেরকম তাজ্জব, মানে বেহেশতের বর্ণনায় এ তামাকের বয়ান নেই কেন, তাহলে পাপ করে নরকে যেত কোন মূর্খ। বলছে যদি স্বর্গের বর্ণনায় এরকম তামাক থাকতো তাহলে কেউ আর ওই নরকে যেত না, সবাই পূর্ণ করে করে স্বর্গে যাওয়ার চিন্তা ভাবনাই করতো ওই তামাক খাওয়ার জন্য। বাঙালি তার চুলটিকে কেতা দুরস্ত করে রাখতে ভালোবাসে। মানে এবার দেখো, এবার এখানে বিভিন্ন দেশের মানুষদের বিভিন্ন রকম বৈশিষ্ট্য এখানে আরোপ করা হয়েছে। প্রথমে কি বলছে, বাঙালি তার চুলটাকে বেশ ভালো স্টাইল মেরে চুলটাকে সাজাতে ভালোবাসে। আচ্ছা, কাবুলি বেলা 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 মোকা পেলেই, হ্যাঁ তার পায়জারে গুটি কয়েক পেরেক ঠুকিয়ে নেয়। আচ্ছা এখানে কাবুলিদের বলার কথা বলা হয়েছে, তারা হ্যাঁ সময় পেলেই ওই পায়জার বলতে কি জুতো, জুতোতে পেরেক ঠুকে নেয়, জুতোটা একটু স্ট্রং করার জন্য, জুতোটা যেন না ছিঁড়ে যায়। আচ্ছা, ইংরেজ আয়নার সামনে পেলেই টাইটা ঠিক মধ্যিখানে আছে কিনা তার তদারকিতে ব্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ ওই টাই ঠিকঠাক করে না, আয়নার সামনে দাঁড়িয়ে বারবার আয়না পেলেই হয়। ওরা একটু বিদেশের দিকে ওয়াশরুমগুলোতে বড় বড় আয়না লাগানো থাকে সবার জন্যই, ঠিক আছে। আচ্ছা, আর কি, পেশোয়ারি পাঠানের প্রধান শিরোপীরা তার শিরাভরণ নিয়ে, শিরোপীরা মানে মাথা যন্ত্রণা, তার মাথায় যেটা রয়েছে সেই মাথার আবরণ, মাথার ঢাকনা কি পাগড়ি, তাহলে পাগড়ি নিয়ে মাথা যন্ত্রণা। অর্থাৎ পাগড়িটা ঠিক আছে তো, কত বড় পাগড়ি, কি রঙের কাপড় দিয়ে পাগড়িটা হবে, কিরকম টাইপের হবে, এই নিয়ে তাদের মাথা ব্যথা পাঠানদের। আর মিশরীয়রা চরম দুর্বলতা, তার জুতো জোড়াটিকে বালিশ, বালিশ করা মানে কি, বলছে আরবি ভাষায় প অক্ষর নেই, প দিয়ে কোনো কথা কেউ বলতে পারবে না। মানে মনে করো পুষ্প, তোমার নাম পুষ্প বলতে পারবে না, বলতে হবে বুষ্প, প নেই। হ্যাঁ আরবিতে প নেই, পর জায়গায় সেখানে ব বসায় ব। তাই বলছে জুতো জোড়াটিকে বালিশ করতে ব্যস্ত, বালিশ রাখার জন্য মানে কি পালিশ করতে ব্যস্ত, ঠিক আছে। বাঙালি যে কল্পনা প্রবণ, হ্যাঁ এইভাবেই লেখক লেখিকাদের জন্ম হয়, বুঝলে। বালিশের, হ্যাঁ পালিশে পালের টাইটেল পালে নিয়ে চলে গেছে। হ্যাঁ বিশাল ভাবার বিষয়, ভাবো। আচ্ছা, অতএব হ্যাঁ, হ্যাঁ আরবিতে প নেই, পর জায়গায় ব উচ্চারণ করতে হয়। আচ্ছা, অতএব কাফেতে ঢোকা মাত্রই কাফের বুট পালিশ অর্থাৎ বুট পালিশ করেনেওয়ালা ছোকরা এসে আপনাকে সেলাম ঠুকবে, আপনি তাকে বিলক্ষণ চেনেন, তাই দাঁত মুখ খিচিয়ে বলবেন যা যা। যা যা বলার মানে কি, মানে এখানে যা যা বলতে ওই আরবি ভাষায় যা যা এর অন্য মানে, তার মানে আচ্ছা পালিশ কর, তার মানে যা যা মানে চল যা বোঝাচ্ছে, কিন্তু এখানে বলতে পালিশ কর, তার মানে চাই ছেড়ে দাও, মোটামুটি দাঁত মুখ খিচিয়ে বলতে দাও, রেস্টন করে দেয়। যেহেতু সেখানকার ট্র্যাডিশন সেটা, তাই প্রাবন্ধিক চেয়েছে সেটা বজায় রাখতে। সে 32খানা ঝকঝকে দাঁত দেখিয়ে আপনার বুথ পালিশ কর্মে নিযুক্ত হবেন, তারা ওটা পালিশ টালিশ করে দিল। সদস্যরা কেউ বলবেন শুভ দিবস, কেউ এই যে বলবে
কেউ একটু মৃদু হাস্য করবেন, আবার কেউ মুখ খবরের কাগজের আড়াল থেকে রেখেই কাগজখানা এসব দুলিয়ে দেবেন। মানে কি সবাই ওই যে পার্সেলাইজ করছে সেটা সবাই একটু দেখবে। ইতিমধ্যে আপনার কফি এসে উপস্থিত, ওইটা ঠিক জানে আপনি কতটা কড়া, কতখানি চিনি আর কোন ঢঙের পেয়ালার কফি খেতে পছন্দ করেন। আচ্ছা, এইটা এইটা এটা কেন জানবেন? এটা কেন জানেন বলো? কেন জানবেন? মানে রেগুলার যেহেতু আসছেন তার আনাগোনা, তাই মুখস্থ হয়ে গেছে কেমন কফি খেতে পছন্দ করে, তাই সেরকম কফি নিয়ে আসলো। তখন আপনি বলবেন, অর্থাৎ প্রাবন্ধিক নিজের কথা বলছেন, কি বলছেন, যে চিঠিপত্র নেই, অর্থাৎ এবার অন্যদিকে যাচ্ছে কিন্তু, নেশাভান হলো, এবার নেশার পরে একটু অন্যদিকে যাবে না। বলছে কি, অর্থাৎ গৃহিণীর ভয়ে আপনি প্রিয়াকে কাফের ঠিকানা দিয়েছেন। মানে প্রাবন্ধিক নিজের গার্লফ্রেন্ডের কথা বলছেন। অর্থাৎ দাঁড়াও, এই কবিতাটা এই প্রবন্ধটা প্রকাশ পেয়েছিল 1952 সালে। তার জন্ম, প্রাবন্ধিকের জন্ম 1904 সালে। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 48 বছর ডিফারেন্স হচ্ছে। তিনি লিখছেন 14 বছর আগে, তাহলে কত বছর হচ্ছে? 34, তাই তো? তাহলে এইটা 34 বছর বয়স তার। তিনি বাড়িতে বউ বউ আছে তার, ঠিক আছে। এইবার কাফেতে দেখো প্রাবন্ধিকের কোন বয়সে কে করেছে সেটা আমি বলে দিলাম তাহলে। দেখো আমিও তাহলে গবেষণা করে ফেলেছি কিন্তু। যাই হোক, অর্থাৎ গৃহিণীর ভয়ে আপনাকে ওই কাফের ঠিকানা দিয়েছে, বাড়িতে গেলে ধরা পড়ে যাবে, তাই এখানে কাফেতে বসেই ফষ্টি নষ্টি হবে। তাই জিজ্ঞাসা করলেন, ফোন? বলছে আগে না, তবে ইউসুফ বে আপনাকে বলতে বলেছেন তিনি একটু দেরিতে আসবেন, আপনি যেন চলে না যান। এবার বলছি ইউসুফ বে অর্থাৎ তার বন্ধু, তাকে বলা হয়েছে যে দেখো তোমাদের বারবার বলছি তোমরা এই পড়াশোনার মধ্যে কথাবার্তা বলে জায়গাটা নষ্ট করছো সামনে বসে। তাই বলছে যে ইউসুফ বে আপনাকে বলতে বলেছেন তিনি একটু দেরিতে আসবেন, আপনি যেন চলে না যান। অর্থাৎ ইউসুফ বে হচ্ছে বলে গেছে যে আমার বন্ধু আসলে, মানে সৈয়দ মোস্তফা আলী, তিনি যখন আসবেন এসে বসে যেন থাকে, আমি দেরি করে হলেও আসবো। বলছে চুলোই যাক কে ইউসুফ বে, আমি জিজ্ঞাসা করছি চিঠি বা ফোন নেই? অর্থাৎ আমার প্রিয়া আমাকে কি চিঠি বা কোনো চিঠিও দেয়নি, আবার ফোনও করেনি? বলছে ও কাচুমাচু হয়ে বলছে আগে না। মানে কত সাহসী, হ্যাঁ, বাড়ি বউ রেখে এখানের প্রেমিকের কথা এত বেশি, মানে এত বেশি উতলা হয়ে পড়েছে প্রেমিকের জন্য, বাবারে। মা কত ভালোবাসা মনে, বউতে হচ্ছে না। যাই হোক, চুলো যাকে ইউসুফকে আমি জিজ্ঞাসা করলাম চিঠি বা ফোন নেই, কাজ মছুল না জানে আজ আপনি দরাজ হাতে বকশিস দেবেন না। হ্যাঁ, মানে কাচুমাচু হয়ে কেন বললো, তার কারণ যদি সুখবর কিছু দিত হয়তো কিছু বকশিস টাকা পয়সা পাওয়াটা থাকে, কিন্তু যদি বলছে সুখের খবর নেই তাহলে টাকা পয়সা আজকাল পাবো না, খুশি হয়নি। যাও চিঠির কাগজ নিয়ে এসো। তখন তিনি আদেশ দিলেন সেই লোককে, যাও চিঠির কাগজ নিয়ে এসো। কাপের নাম ঠিকানা লেখা উত্তম চিঠির কাগজ। বলছে কাপেতে তোমার নাম ঠিকানা সব লেখা আছে, তোমার কাপের ঠিকানা লেখা থাকবে, না একটা কাগজ নিয়ে এসো। সঙ্গে কি আনবেন? খাম, ব্লোটিং প্যাড, যাবতীয় সাজ সরঞ্জাম। 1 মিনিটের মধ্যে লেখকের সামনে, প্রাবন্ধিকের সামনে চলে আসলো। আপনি পাশের টেবিলে গিয়ে গভীর মনোযোগের সঙ্গে প্রেমপত্র লিখে যখন ঘন্টাখানেক পর আড্ডার টেবিলে ফিরে ওয়েটারকে বলবেন চিঠিটা ডাকে ফেলতে, তখন হঠাৎ রমজান বে শুধাবে কাকে লিখলে, যেন কিছুই জানে না। মানে কি 1 ঘন্টা ধরে বসে বসে রমজান বে আসার আগে পর্যন্ত চিঠি লিখেছে। এইবার রমজান বে এর এই গোপন কীর্তি সম্পর্কে সব জানে, তাই বলছে কি ব্যাপার, কাকে চিঠি লিখলে? হ্যাঁ, তো যেমন এমন ভাব করছে যেন কিছুই জানে না। চটে গিয়ে বলবেন তোমার তাতে কি? রমজান বে উদাস সুরে যেহেতু, কেন তিনি এরকম বললেন, তার কারণ তিনি রেগে রয়েছেন, তার গার্লফ্রেন্ড দেখা করতে আসেনি তাই, ঠিক আছে। তাই রেগে রেগে গিয়ে বলছে তা তোমার কি? আচ্ছা, এইসব আমার কাছে একটাই প্রশ্ন, এই প্রবন্ধ কি লেখকের মানে প্রাবন্ধিকের বউ পড়েনি? যাই হোক, সব তাদের বিষয়, ব্যক্তিগত বিষয়, ফ্যামিলির বিষয়, আমাদের ঢুকে লাভ নেই। চটে গিয়ে চটে গিয়ে বলবেন তাতে তোমার কি? আচ্ছা, রমজান বে উদাস সুরে বলবেন না আমার তাতে কি, তবু বলছিলুম সকালে বিলকিসের সঙ্গে দেখা। বিলকিস, গার্লফ্রেন্ড নাম পাওয়া গেছে। সে তোমাকে বলে দিতে বললে তুমি যেন 11:30টায় হামিমা সিনেমার গেটে তার সঙ্গে দেখা করো। গার্লফ্রেন্ড আর এক কদম এগিয়ে রয়েছে, তাই তিনি কাফেতে দেখা না করে ডিরেক্টলি সিনেমায় ডাকছেন, ঠিক আছে। যাই হোক, বলছে আমি তো খবর দিতে আসলাম, তোমাকে সুখবর দিতে আসলাম, তুমি চলে যাচ্ছ কেন?
তোমার এখানে দেখা করতে আসবে তাই কি, তোমাকে সিনেমা হলে ডেকে পাঠিয়েছে। তখন তো বলছে সে চটে গেছে, চটে গিয়ে বলছে তাহলে এতক্ষণ ধরে সেটা বলোনি কেন, সাড়ে এগারোটা বাজতে এখন বলছে, তখন রমজান ভাই বলছে এখন তো সাড়ে এগারোটা বাজতে দেরি আছে। বলছে সে কথা হচ্ছে না, আমি যে মিছিমিছি 1 ঘন্টা কি লিখলুম। রমজান ভাই আরো উদাস করে বলবে, জানি না ভাই তোমাদের দেশে প্রেমের রেওয়াজ কি, এই দেশে তো প্রিয়া, এই দেশে তো জানি প্রিয়া পাশের ঘরে, আর এই ঘরে বসে প্রেমিক পাতার পর পাতা প্রেমপত্র লিখে যাচ্ছেন। অর্থাৎ মানে ব্যাপারটা কি, আহ, এই দেশের প্রেমের, এই যে বললাম প্রেমের সংজ্ঞা বিভিন্ন দেশে আলাদা, পাশে একে অপরের প্রতি কতটা ভালোবাসা বা একে অপরের প্রতি কতটা প্রণয়াসক্তি, যে পাশের ঘরে বউ রয়েছে কিন্তু তাকে তার সামনে যাওয়ার লজ্জা বা তাকে রেসপেক্ট প্রদর্শন এর জন্য সে এই ঘরে বসে লিখলে ওই ঘরে বসে রয়েছে, মানে কি তাদের কাছাকাছি রয়েছে কিন্তু তাও তাদের মধ্যে একটা লজ্জার দূরত্ব। আর এ কি বলছে, তার মানে একে একরকম ভাবে বলতে গেলে তাকে কিন্তু মানে লেগ পুল করা, তোমার ঘরে বউ রয়েছে, এদিকে আবার তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ডকে চিঠি লিখছো, তাই না আবার চটেও যাচ্ছ বলতে আসছে তাই। আচ্ছা, এতক্ষণ একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থিত হলো, এইবার মহিলা নিয়ে আলোচনা, মানে বিষয়টাকে মুখরোচক টেস্টি বিষয় মনে হয়েছে সবার। তাই রেশন সব খোলা মাত্রই মেয়ে মধ্যে যেরকম দোকানের ভিতর ঝাঁপিয়ে পড়ে তামাম আড্ডা, ঠিক সেই রকম প্রেমপত্র লেখার সময় অসময় মোকা বেমোকা কায়দা কেতা সম্বন্ধে আলোচনা জুড়ে দেবে। তার মানে কি, রেশন দোকান খুললেই যেমন লোক সব ঝাঁপিয়ে গিয়ে মাল কেনার জন্য ঝাঁপিয়ে গিয়ে পড়ে, ঠিক এই যখন প্রসঙ্গ উত্থাপন হয়েছে আশপাশে যারা যা ছিল সবাই এক জায়গায় চলে এসছে, যে এবার মেয়ের কথাবার্তা উঠেছে, সে কি চল কি হয়েছে শুনি। ক্রমে ক্রমে আলোচনার বিষয়বস্তু হটতে হটতে পৌঁছাবে সেই সনাতন প্রশ্নে। সনাতন প্রশ্ন মানে কি জানো, এইটাই হওয়ার উচিত ছিল, এটাই সেই বিখ্যাত প্রশ্ন। কোন প্রশ্ন? কোন দেশের রমণী সবচেয়ে বেশি সুন্দরী হয়। এবার সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে সবার ধারণা হয়ে গেছিল, সেদিন বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বেরিয়েছেন, তাকে জিজ্ঞাসা করছে, মানে ছাত্র সব জায়গায় থাকে, এটা তার প্রমাণ, যে জিজ্ঞাসা করছে কোন দেশের মেয়ে সবচেয়ে বেশি সুন্দর দেখতে হয়। আচ্ছা, অবান্তর নয়, তাই নিবেদন করি, দেশ বিদেশে ঘুরেছি, অর্থাৎ ভ্যাগাবন্ড হিসেবে আমার ঈষৎ বদনাম আছে। বলছে কি, আমি হচ্ছে উদ্বাস্তু, আমার নিজস্ব ঠিক ঠিকানা নেই, আমি এখানে দুদিন ওখানে দুদিন এরম ভাবে ঘুরে বেড়াই। হ্যাঁ, তাই কাজেই আমাকে কেউ শুধান কোন দেশের রান্না সবচেয়ে ভালো, কেউ শুধান তুলনামূলক কাব্যচর্চার জন্য কোন বিশ্ববিদ্যালয় প্রশস্ততম। হ্যাঁ, আর তার অধিকাংশ অনেকে অনেকে আছে আবার জিজ্ঞাসা করেন যে কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী, এরকম প্রশ্ন হয়। হ্যাঁ, তো শুধু কিন্তু রমণীর কথা না, আরো অনেক প্রশ্নই হয়, কিন্তু বেশিরভাগটাই হয় কোন দেশের রমণী বেশি সুন্দর। আচ্ছা, আমি কলির পরশুরাম স্মরণে, আচ্ছা কলির কেসটা শুনেছি, কলির পরশুরাম, পরশুরাম মানে কি, এটা একটা পৌরাণিক ব্যাখ্যা আছে। আসলে প্রাবন্ধিক তার ব্রেনের মধ্যে যা আছে অসম্ভব সমুদ্র, বুঝেছো, তিনি সব রকম এমন ভাবে মিশিয়েছেন, এর মধ্যে পৌরাণিক কাহিনী ঢুকেছে। কলির পরশুরাম এই কথাটার একটা ব্যাখ্যা আছে। তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণের মোট কটা অবতার গ্রহণ করেছেন এখনো পর্যন্ত? 9টা। দশম অবতার হবে কে? কল্কি। তো বলা আছে পৌরাণিক ব্যাখ্যায়, যখন কল্কি অবতার তিনি নেবেন, দশম অবতার নেবেন, তখন আবার পরশুরাম আসবেন। পরশুরাম আবার কৃষ্ণের একটা অবতার ছিল, ঠিক আছে, সম্ভবত তৃতীয় অবতার, তৃতীয় কি না, পরশুরাম পরশুরাম ষষ্ঠ, অষ্টম, অষ্টম তো কৃষ্ণ, সপ্তম, ষষ্ঠ, ষষ্ঠ অবতার পরশুরাম। তিনি কি করেছিলেন, তিনি অবতার নেওয়ার পর যখন ব্রাহ্মণদের প্রতিপত্তি নষ্ট হয়ে যাচ্ছিল, ক্ষত্রিয়দের প্রতিপত্তি ক্ষমতা বা হাতের জোর বা অস্ত্র চালানোর জন্য তারা সমাজে খ্যাতি লাভ করছিল, তখন পরশুরাম উদ্ভব ঘটে। তখন পরশুরাম হিসেবে শ্রীকৃষ্ণ উদ্ভব ঘটে, তিনি হচ্ছে সব ক্ষত্রিয়দের বিনষ্ট করে আবার ব্রাহ্মণদের ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করে রেখে যুগের চাকাকে সচল রেখেছিলেন, ঠিক আছে। তো বলছে যে কলি আসা মানে তার সঙ্গে পরশুরামও আসবে, তার কারণ কি, কলির অস্ত্র শিক্ষা গুরু হবে পরশুরাম, কলিকে অস্ত্র শিক্ষা দেবে পরশুরাম, তাই কলির কেষ্টর সঙ্গে কলির পরশুরামও আসবে। আর এইখানে পরশুরাম বলতে কার কথা বলা হয়েছে বলো? রাজশেখর বসু। কার ছদ্মনাম ছিল পরশুরাম? রাজশেখর বসু, হারিয়ে যাওয়া কালিকলম, প্রাবন্ধিক পরশুরাম, রাজশেখর বসু যার ছদ্মনাম, রাজশেখর বসুর ছদ্মনামই হলো পরশুরাম। তাহলে বলছে তিনি সেই লেখকের কথা বলেছেন পরশুরাম, তাকে স্মরণে উত্তর দিচ্ছেন
এনারা আছেন ওনারাও আছেন, অর্থাৎ কাউকে তিনি খ্যাপাতে যাননি। বলছে এরাও সুন্দর, আমাদের দেশে আছে তারাও সুন্দর, অন্য জায়গায় আছে সবাই সুন্দর, দুনিয়ার মতন করে সব দেশে সুন্দরী নমনীয়রা আছে। কারণ যারা দেশ বিদেশে ঘোরেননি তাদের সঙ্গে এই আলোচনাটা দানা বাঁধে না, বড্ড একতরফা বক্তৃতার মতন হয়ে যায়। আর সবাই জানেন বক্তৃতা আড্ডা সবচেয়ে ডাঙর দুশ্মন। মানে মনে করো যতক্ষণ আড্ডা আর কি হচ্ছে ততক্ষণ ঠিক আছে, কিন্তু একটা বিষয়টা যে বেশি সিরিয়াস হয়ে যাবে, আড্ডা আড্ডার মনে মনে করো আড্ডা আর কি হচ্ছে, এক বন্ধু এসে মনে পড়লো, ভাঙাচোরা মন নিয়ে বসে বললো আমার আজকে এই হয়েছে, কি হয়েছে রে কি হয়েছে, সেই বলতে বলতে ব্যাস সে আড্ডার গেল 12টা বেজে। তাই তিনি বলছেন যে বক্তৃতা যদি আমি বলতে চাই যে কোন মেয়ে কেন বিখ্যাত, আমাকে তার বিষয়ে অনেক রকম ব্যাখ্যা দিতে হবে কেন বিখ্যাত। যখন আমি এই বিষয় নিয়ে বোঝাতে যাব, তা আমার মনে হবে যেন টিউশনে পড়াতে বসেছি। তাই মনে হবে না যে এখানকার মেয়ে এরকম দেখতে, এখানকার মেয়েদের বৈশিষ্ট্যগুলো এই আছে, সেই জন্য এখানকার মেয়েরা ভালো হয়, এরকম বলতে গেলে কেমন পড়ানো টাইপের মনে হবে, আড্ডার মজা নষ্ট হবে। তাই তিনি এক কথায় উত্তর দিয়েছেন, এখানেও সুন্দর ওখানেও সুন্দর, সব জায়গায় সব রকম সুন্দর, মিটে গেল। আচ্ছা, এই সংসারে যদি কোনো শহরের সত্যকার হক থাকে, উপযুক্ত প্রাণাভিরাম বিষয় নিয়ে আলোচনা করার, তবে কসম খেয়ে বলতে পারি সে শহরটা কায়রো। বলছে কি, বলছে যদি কোনো শহর নিয়ে বলতে হয়, আমি মেয়ের প্রসঙ্গ বাদ দিলাম, যদি কোনো শহর নিয়ে বলতে হয় কোন শহর ভালো কোন শহর বিখ্যাত এই নিয়ে যদি বলতে হয়, তাহলে আমি এক কথায় বলতে পারি কায়রো সবচেয়ে বেশি বিখ্যাত। কায়রো কেন বলেছেন, তিনি বলেছেন সেখানে, বলছে কায়রোর খাঁটি বাসিন্দা রূপে যুগ যুগ ধরে আছে গ্রিক, আরব, তুর্কি, হাবশি, সুদানি, ইতালীয়, ফরাসি, ইহুদি, আরো বিস্তর চিরিয়া। চিরিয়া মানে বিভিন্ন রকমের জাতির মানুষ, আরো মানুষ আছে, এই সবাই কায়রোতে বাস করে। এদের কেউ কেউ বোরকা পরেন বটে, তবু অক্লেশে বলা যেতে পারে কাফের দরজার দিকে মুখ করে বসে। হ্যাঁ, কাফের দরজার দিকে মুখ করে বসে, হ্যাঁ, মানে বাইরের দিকে ফিরে বসছে বোরখা পরে, আড্ডা অনায়াসে নিজের মুখে ঝাল খেয়ে নিতে পারে। বলছে কি আড্ডা আড্ডা এরাও, মানে সবাই আড্ডা গিলতে ভালোবাসে, এরাও আড্ডা গিলতে পারবে। আর শীতকাল হলে তো পোয়া বারো, কায়রোতে বছরে 2.5 ফোঁটা বৃষ্টিপাত হয়, সাহারা শুকনো হওয়ায় যক্ষা রোগে সারিয়ে দেয়। দেখো কায়রো মরুভূমির দেশেই অবস্থিত, তাই সাহারার সাহারায় জানো তোমরা সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, বছর 2.5 ফোঁটা, মানে 2.5 সেমি মতো। একটা জাস্ট একটা উদাহরণ দিয়ে বলেছে কম বৃষ্টিপাতের প্রামাণ্য বোঝাতে, এরকম মেপে বলা নেই যে 2.5 ফোঁটা হয়, কেউ মাপিনি গিয়ে, ঠিক আছে, এটা বোঝানোর জন্য বলেছে। বলছে তাই সেখানকার আবহাওয়া শুষ্ক, আমাদের এখানে কি হয় আর্দ্র গ্রীষ্মকাল, আর হচ্ছে শীতকাল শুষ্ক, এখানে সব সময়ই শুষ্ক, শীতকাল হোক বা গরমকাল, ওরকম কোনো কাল নেই, এরকম কোনো কাল নেই এখানে। হচ্ছে সকালবেলা বিশাল গরম, রাত্রিবেলা বিশাল ঠান্ডা, কিন্তু আবহাওয়া সবই শুষ্ক। শীতকাল হলে তো পোয়া বারো, মানে পোয়া বারো মানে কি, মনে করো কোনো কিছুকে আরো বেশি মানে প্রতিকূলতা অ্যাড করা। হ্যাঁ, মানে ব্যাপারটা কি, মনে করো তোমার বাড়িতে নিমন্ত্রণ করে ডাকা হয়েছে, আজকে ডাল ভাত খেয়ে আসো না, তো যাদের গেছো তুমি ডাল ভাত দিলো, তারপরে দেখা যাচ্ছে মটন, হ্যাঁ, তারপরে তোমার পছন্দসই খাবারগুলো এসছে, তাদের খাওয়ার পোয়া পোয়া বারো হলো। বোঝা গেল ব্যাপারটা, আমি বোঝাতে পারলাম ব্যাপারটা যে এরকম। তা বলছে ভালো, সেটাকে আরো ভালো হয়ে যাবে। আচ্ছা, পিরামিড কায়রোর বাড়িতেই ঠাই বসে, পিরামিড কায়রোর বাইরেই ঠাই বসে ফুর্তি ফার্তির নাম করে কায়রো বেখতিয়ার, মানে এখানেও বেশ ভালোই আমোদ প্রমোদে মানুষ দিন কাটাতে পারে। মসজিদ কবর কায়রো শহরে বেসুমার, মানে মসজিদও অনেক আছে, মুসলিমদের জন্য এই শহরটা খুবই উপযুক্ত। তার কারণ কি এখানে অনেক বেশি কবরও আছে, অনেক বেশি মসজিদও আছে। বেসুমার মানে প্রচুর, শীতকালে না গরম না ঠান্ডা আবহাওয়া, সব শুদ্ধ, মানে শীতকালে যেহেতু মানে না গরম না ঠান্ডা আবহাওয়া, সেজন্য এই সময়টা আরো বেশি ভালো উপযুক্ত, ওই জন্য পোয়া বড় বলেছিল। সব শুদ্ধ জড়িয়ে মারিয়ে কায়রো টুরিস্টিজমের ভূস্বর্গ, এবং টুরিস্টাদেরও বটে। মানে কি যারা ঘুরতে ভালোবাসে সেই টুরিস্টদের পক্ষে এই জায়গাটা খুবই ভালো, মানে খুব ভালো, ঘুরতে খুব ভালো লাগবে তাদের। তদুপরি মার্কিন লক্ষপতিরা আসেন নানা ধান্দায়, মানে মার্কিন বলতে ইংল্যান্ডের যারা মানে ভালো ভালো মাপের বিজনেসম্যান, তারা এখানে ঘুরতে আসেন, তাদের সন্ধানে আসেন তাবৎ দুনিয়ার ডার্ক সাইডে সুন্দরীরা। ডার্ক সাইডে সুন্দরীরা বলতে কি, বিখ্যাত বিখ্যাত সুন্দরী রয়েছে না, হ্যাঁ, দেখবা বেশ, তোমরা কি করে জানবে, এই যারা কিছু কিছু, তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, দেখবা তোমাদের কেউ কেউ বেশ পরিচিত অনেক মেয়েরা থাকে, যে মেয়েরা বেশ অনেকগুলো গার্লফ্রেন্ড, অনেকগুলো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়িয়েছে।
বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়িয়েছে। তারা খুব বিখ্যাত, মানে মহিলা জগতে বা পুরুষ জগতে তারা খুব খ্যাতি আছে সেই মেয়েদের। ঠিক আছে, তো এরকম বিখ্যাত কিছু মেয়েরা আছে, তারা এই ইংল্যান্ডবাসীদের সন্ধানে আসে, তাদের সঙ্গে একটু সময় কাটাবে, পয়সা করে একটু বেশি পাওয়া যাবে। তাদের সন্ধানে আসেন হলিউডের ডিরেক্টররা। এইবার এই যে মেয়েগুলো আসছে, তাদের সন্ধানে আসছে আবার বিভিন্ন হলিউড বলতে কি, বিদেশি তারকা মানে বিদেশি ডিরেক্টররা। তারা আবার সঙ্গে নিয়ে আসছেন আর এক ঝাঁক সুন্দরী। তারাও একা একা আসে না, তারাও এখানে সময় কাটাতেই আসে, মানে অবৈধ হানিমুন। ঠিক আছে, অন্য অন্য মেয়েদের নিয়ে আসে। এবার একবারে মেয়াকার অবস্থা হয়ে যায় সেখানে। কিন্তু থাক, এখানে এবার তোমাদের বলছিলাম সেই প্রসঙ্গ কেন আমি এগোইনি, এখানেই বলে দিয়েছে। কিন্তু থাক, সুশীল পাঠক তোমরা সবাই, তুমি নিশ্চয়ই জানো কামিনী কাঞ্চন সম্বন্ধে আলোচনা শাস্ত্রে নিষেধ, গুরুর বারণ। কামিনী কাঞ্চন মানে কি, আশা করি তোমাদের আর বুঝতে অসুবিধা নেই, তাও বলে দিই। কামিনী বলতে কাম থেকে এসছে কামিনী, হ্যাঁ। আর মানে কাঞ্চন বলতে সোনা, মানে সোনা বলতে সম্পদ। বলছে এই সম্পদ বা এই টাইপের যে লোভ, এই টাইপের লোভ নিয়ে বা এই টাইপের মানে এই টাইপের বিষয় নিয়ে, বাজে কোনো বিষয় নিয়ে, হ্যাঁ, আলোচনা করা শাস্ত্রে নিষিদ্ধ করা আছে। গুরুর বারণ, তার গুরুকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরু বলে মানতেন, তাই বলছে গুরু বারণ করেছে আমাদের এইসব নিয়ে আলোচনা করতে, এইসব নিয়ে কবিতা গল্প বইসব লিখতে বারণ করেছেন। তাই সেই নিয়ে তিনি এখানে স্টপ করে দিয়েছেন, আর বেশি দূর এগোননি। পরের প্রসঙ্গ, মিশরি আড্ডাবাজরা, দাঁড়ান ব্যাকরণে ভুল হয়ে গেল, মিশরি মাত্রই আড্ডাবাজ, মানে মিশরে আড্ডাবাজ মিশরীদেরকে বলা হয়নি, যা আছে সবাই আড্ডাবাজ মিশরে যারা আছে। এমনকি সাদ জগলুল পাশা পর্যন্ত দিনে একবার আড্ডার সন্ধানে বেরোতেন। আচ্ছা, সাদ জগলুল পাশাকে, আমাদের যেমন বিখ্যাত রাষ্ট্রনায়ক ছিলেন নেতাজি, ইতালির যেমন ছিল মুসোলিনি, জার্মানির যেমন ছিল হিটলার রাষ্ট্রনায়ক, ঠিক আছে, তেমন এখানের মিশরের ছিলেন সাদ জগলুল পাশা। তিনি কি করতেন, তিনি যত রকমই তার গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, একবার হলেও আড্ডার সন্ধানে আসতেন এই কাফেতে। তবে হ্যাঁ, তিনি কোনো টেবিলে গিয়ে বসলে কেউ সাহস করে সে টেবিলের ত্রিসীমানায় ঘেঁচতো না, তিনি যেখানে বসতেন তারপর ফাঁকা হয়ে যেত। ঠিক আছে, এত পরিমাণ একটা সিরিয়াস টাইপের লোক ছিল। সেখান থেকে তিনি চোখের ইশারায় একে ওকে তাকে ডেকে নিয়ে আড্ডা জমাতেন, দৈবাত একই আড্ডায় জীবন কাটাতেন। বিষয়টা সবিস্তারে বুঝে বলতে হয়। আচ্ছা, বুঝে বলার আগে আমি বলে দিই এর মানেটা কি। মোটামুটি তিনি এসে বসলেন, আশপাশে কেউ নেই, তিনি চোখের ইশারায় ডাকছেন তার পছন্দসই লোকজন, তিনি যাদের সঙ্গে আড্ডাটা দেন মোটামুটি দেখেছেন এ বিপদমুক্ত, তেমন কাউকে চোখ এরম ভাবে আসবে, সব টেবিলে বসলো, শুরু হলো আড্ডা। ঠিক আছে, আচ্ছা এই মনে করুন আপনি রোজ অফিসে ফেরার পথে কাফেদা নীলের উত্তর পূর্ব কোণে বসেন, সে টেবিলটায় আপনার জনপাতেক দোস্ত বসেন, আড্ডার ফুল স্ট্রেংথ 10 জন, কিন্তু সবাই সব দিন এই আড্ডাতে আসেন না। ফুল স্ট্রেংথ 10 জন মানে কি, অনেক বন্ধু বান্ধব সেখানে আড্ডা আর কি মারে, কিন্তু সর্বমোট মিলিয়ে 10 জন থাকে, তার বেশি থাকে না। এবার 10 জনের মধ্যে থেকে কেউ 7 জন, কোনদিন 8 জন, কোনদিন 5 জন, এরকম লোকজন আসছে সেখানে উপস্থিত হয়। আচ্ছা, এছাড়া আপনি সপ্তাহে একদিন জোর 2 দিন বাড়ির পাশে সেমিনামেস ক্যাফেতে দক্ষিণ পশ্চিম কোণে বসেন, অর্থাৎ প্রাবন্ধিক শুধু কাফেদা নীলের কথা বলেননি, তারই সমসাময়িক নীল নদের পাশেই আর্ট রেস্টুরেন্ট, সেটা হচ্ছে সেমিরামিস, সেখানেও গিয়ে তিনি বসেন। সেখানে দক্ষিণ পশ্চিম মানে উল্টো দিকে, উত্তর পূর্বর বিপরীত হচ্ছে দক্ষিণ পশ্চিম। সেখানে আড্ডার সদস্যরা কিন্তু আপনার কাফেদা নীলের সদস্যদের বিলকুল চেনেন না। মানে কি, দেখো চার দোকানে, কোন দোকানে চাটা খেতে যাও, কোন দোকানে চা পুকুর, সবাই চা খেতে যায় বেশিরভাগ, হ্যাঁ। যাই হোক, দেখবা তোমরা যেমন চা পুকুর চা খেতে যাচ্ছ, অনেকে আবার ভ্যাবলাই চা খেতে যায়, অনেকে আবার দন্ডিয়ার চা খেতে যায়, অনেকে বলে চা আজকে নদীর ওপরে যায়। তো যারা যেখানে চা খেতে গিয়ে বসে, আদতে বসে সেখানকার মানুষজনদের জন্য, সেখানে এখান থেকে ও আসে, ওখান থেকে সে আসে, এক জায়গায় এসে বসে আড্ডা আর কি মারে, তাই সে সেখানকারই অভ্যস্ত, অন্য জায়গায় সে যায় না। কিন্তু প্রাবন্ধিক ঘুরতে গেছেন বলে বিভিন্ন ক্যাফেতে গিয়ে দেখে বেরিয়েছিলেন।
ঠিক আছে। আচ্ছা, এরা হয়তো আচ্ছা ওই কাফে তাকলিয়ার সঙ্গে এইখানকার আড্ডাবাজদের একটা আড্ডার অন্য সাইড দেখাচ্ছেন, দেখো কি নিয়ে বলছে। এরা হয়তো চ্যাংড়ার দল, কলেজে পড়ে, কেরানিগিরি করে, বেকার, কিংবা ইন্স্যুরেন্স এজেন্ট, অর্থাৎ সেই অর্থ বেকার, অর্থাৎ এরাও বেকার। ইন্স্যুরেন্স এজেন্ট মানে কি, এদেরও ইনকাম নেই, ওই ইন্স্যুরেন্স হবে তারপর ইনকাম, ও বেকার। বলছে এরা আড্ডার কি মারে, মানে এরা সব ফালতু চ্যাংড়া ছেলে বিলে, বুঝছো। এদের আলোচনার বিষয়বস্তু রাজনীতি, অর্থাৎ কোন পাশার বউ বা কোন মিনিস্টারের সঙ্গে পরকীয়া করেন বলে তার বোনপো পার্টিতে ভালো নকরি পেয়ে গেল, কিংবা আলোচনার বিষয়বস্তু সাহিত্য, অর্থাৎ বলছে কি রাজনীতি মানে কি, রাজনীতির ভালো দিকগুলো না, কার বউয়ের সঙ্গে কার চক্রান্ত, কার বউ কার সঙ্গে পালাচ্ছে, কার বউয়ের থেকে কি চাকরি পেয়ে যাচ্ছে, এইসব নিয়ে আলোচনা, মানে ভালো দিকগুলো না। সাহিত্যর মতন বিষয় সেখানেরও ভালো দিক না আলোচনা করছে না, তাদেরও কি করে, সেখানে বলছে কোন প্রকাশক 1,000 নাম করে 3,000 ছাপিয়ে দিয়ে বেশ 2 পয়সা কামিয়ে নিয়েছে, অর্থাৎ কে বেশি ইনকাম করেছে। হ্যাঁ, কি বিষয় ছাপিয়েছে সেটার ব্যাপার না। হ্যাঁ, আচ্ছা, এছাড়া অবশ্যই দুনিয়ার হাজারো জিনিস নিয়ে আলোচনা হয়, তা না হলে আড্ডা হবে কেন। বলছে আড্ডা বলছে কেন, বলছে হাজারো জিনিস নিয়ে আলোচনা হয়। আচ্ছা, আর এই আড্ডার সদস্যরা সবাই সব জানতা, মানে কি, যারা দেখবা কম জানে তারাই বেশি বকে, ঠিক আছে, যারা জ্ঞানী তারা দেখবে চুপচাপ থাকে। তো এরা বেশি বকাবকি করে, মানে কি, তারা হচ্ছে কিছু জানে না, এমন ভাব দেখায় সব জানতা। এরা মিশর তথা তাবৎ দুনিয়ার এত সব গুহ্য এবং গরম গরম খবর রাখেন যে এদের কথাবার্তা হাবভাব দেখে আপনার মনে কোনো সন্দেহ থাকবে না যে এদের প্রত্যেকের চোখের সামনে একটা অদৃশ্য অস্ত্র টেলিপ্রিন্টার খবর ছাপিয়ে জানিয়ে যাচ্ছে, এবং সে খবরের যোগান দিচ্ছে রাশিয়ার বেরিয়া, জার্মানির হিমলার, কলকাতার টেগার্ট। মানে কি, এদের দেখে তোমার মনে হবে যে এরা খবরগুলো করতে পারছে, হয়তো কোনো অদৃশ্য মানে দেখা যাচ্ছে না এমন কোনো, বা অশ্রুত তুমি শুনতে পাচ্ছ না এমন কোনো টেলিপ্রিন্টার আছে। টেলিপ্রিন্টার মানে যার মাধ্যমে তার খবরগুলো সে প্রিন্ট হয়ে যাচ্ছে, আর সেগুলো সে দেখে দেখে বলছে, ঠিক আছে, এমন মনে হবে। মানে মিশর থেকে শুরু করে সব জায়গার খবর এরা রাখে, গরম 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 খবর, মানে কি, যেগুলো ট্রেন্ডিং নিউজগুলো এরা সবাই জানে। কাদের সঙ্গে তুলনা করা হয়েছে, রাশার বেরিয়া হচ্ছে একটা মহিলা, আহ, মানে যেমন হিটলারের ছিল, আমাদের নেতাজির ছিল না মহিলা পুলিশ বাহিনী, হ্যাঁ, ঠিক সেরকমই এখানে একটা পুলিশ মহিলা বাহিনীর নাম হচ্ছে রাশার বেরিয়া। আচ্ছা, জার্মানির হিমলার, যেমন ওই যেমন এগুলো সবই বিভিন্ন দল, ঠিক আছে, কলকাতার টেগার্ড সবই বিভিন্ন গুপ্ত বাহিনী। রোজ বাড়ি ফেরার সময় আপনি তাজ্জব মানবেন, এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার বাদবাকি সরকার চলছে কি করে। বলছি এত জ্ঞানী লোকজন রয়েছে, এত সব কিছু জানে, এদের বাদ দিয়ে এত দেশের সরকারগুলো চলছে কি করে, এদের তো দরকার সব জায়গায়। বলছে আপনার মনে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না যে এরা যদি মস্কো, বার্লিন, লন্ডন, দিল্লির বড় কর্তা বানিয়ে দেওয়া হয়, তবে দুনিয়া সাকুল্যে সমাধান এক রকমই হয়ে যাবে। বলছে এদের এত বেশি নলেজ আছে, দুনিয়া সম্পর্কে এত বেশি জ্ঞান, এদের সব জায়গার প্রধানমন্ত্রীত্ব পদ দিতে হবে, এদেরকে তুলে নিয়ে যেতে হবে, কাউকে মস্কোয়, কাউকে বার্লিনে, কাউকে দিল্লির সিংহাসনে বসে দিতে হবে। হ্যাঁ, যদি বড় কথা বানিয়ে দেওয়া হয় তাহলে বলছে কি দুনিয়ায় কত সমস্যা, কত অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্যা, এদেরকে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কুললে, মানে কি, সব মিলিয়ে সব সমস্যার এক সাকুল্যে সমাধান, সব সমস্যা একবার সমাধান হয়ে যাবে। ভিডিওটা আপনার দিকে এরকম আপনি দেখেছেন তো তাকে পড়া বলেন কেমন লাগছে? ওই আমার তো মেন সাউন্ড গুলো শোনা দরকার। আচ্ছা, মনে 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 হবে হায় দুনিয়া, তুমি জানছো না তুমি কি হারাচ্ছ। অর্থাৎ কি, বলছে যে এরা একটা জেম, দামি রত্ন, দুনিয়াকে বলছে এরা দুনিয়ার রত্ন, তোমরা জানো না তুমি কি হারাচ্ছ। বুঝতে পারেনি বলে আচ্ছা, আপনি এদের চেয়ে বছর 10 বড়, তাই মানে কি এরা কিন্তু সব চ্যাংড়া ছেলে বিলে, প্রাবন্ধিক এদের থেকে 10 বছরের বড় আছে, তাই এরা আপনাকে একটুখানি সমীহ করে যদিও আর না হয়েই বিড়ি টানে, কারণ এই দেশে সে রেওয়াজটা তেমন নেই। মানে কি, মনে করো কেউ সিগারেট বিড়ি খাচ্ছে, পাশ দিয়ে কোনো টিচার বা কোনো গুরুজন যাচ্ছে, একটুখানি সাইড করে নেয় না, সাইড করে লুকিয়ে মতন যায়, একটুখানি হাতে একটু সাইড মাইড করে নেয়। কিন্তু এইখানে বলছে কি, এইখানে সেই রকম রেওয়াজ নেই, হ্যাঁ, সেরকম চল নেই, সামনেই খায়, তাও এসছে, মানে একটু বয়স্ক, একটু কি মনে হয়েছে, একটু সম্মান করে বলে একটু সাইড করেছে। আচ্ছা, আপনি নিতান্ত বিদেশি বলেই এই আড্ডায় ছিটকে এসে পড়েছেন, মানে
যদি এখানে কেউ বয়স্ক ব্যক্তিরা কেউ আসে না, এটা এদেরই আড্ডার স্থল। বয়স্কদের জন্য রয়েছে কাফে দা নীল। হ্যাঁ, এটা হচ্ছে এই চ্যাংড়া ছেলেপিলেদের জন্য। তাই ও না জেনেই চলে এসে পড়েছে আমার মনে হবে। আচ্ছা, আমি এদের কাউকে পয়লা আড্ডায় নিয়ে গিয়ে লাভ নেই। আমি নিয়ে গিয়েছিলুম বেচারি, সেখানে রাতই কাড়েনি, যদ্যপি দুসরা আড্ডাতে সে তরপাতো সবচেয়ে বেশি। অর্থাৎ এখানে সবচেয়ে বেশি যে তরপায়, সবচেয়ে বেশি যে তার জ্ঞানীর কথাবার্তা বলে, সবচেয়ে বেশি যে ফটর ফটর করে, তাকে একবার তুলে নিয়ে এই লোক কাফেদা নিলে নিয়ে চলে গিয়েছিল। ওই লোকগুলোর সামনে বসিয়ে দিয়েছে, সে একদম চুপচাপ, কোনো কথাই বলিনি। যে অন্য টিমে নিয়ে গিয়ে সে কোনো তলপাতেই পারেনি। অর্থাৎ জ্ঞানের ভান্ডারটা বোঝা গেছে। তাছাড়া আপনি মাসে একদিন কিংবা দুদিন শহর থেকে মাইল তিনেক দূরে একটা কাফেতে যান। আপনার এক বন্ধু সে কাফেটারই উপরতলায় থাকেন, আবার বলছে অন্য কাফেতেও যায়, যেখানে তার বন্ধু থাকে। নিচের তলায় কাফে, উপরের তলায় ঘর, খাসা জায়গায়, সামনে নীলনদ বয়ে যাচ্ছে। আপনারই বন্ধু এখানকার এই আড্ডার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিয়েছিলেন। মানে কি, কাফেরই এক বন্ধু এখানে এসে আড্ডার মাধ্যমেই পরিচয় ঘটে গেছিল তার সঙ্গে। তাকে প্রথম খুঁজবেন কাফেতে, সেখানে না পেলে অবশ্য তার ফ্ল্যাটে যেতে পারেন, কিন্তু তাতে কোনো লাভ নেই। এবার এটা সাধারণ বিষয় নিয়ে আলোচনা করছেন, যে বন্ধুর খোঁজ খবর করা যাচ্ছে। এ কাফে আপনাকে উদ্বাহু হয়ে অভ্যর্থনা করবে, এবং যেন আপনি অনেক দিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাই। মানে কি, কাফের বন্ধু লেখক যেন কাফে তাকে দুহাত, উদ্বাহু মানে দুহাত বাড়িয়ে তাকে যেন আপন করার চেষ্টা করছে, যেন বহুদিন পরে এখানে ঘুরতে এসছে। হয় না, ধরো একটা আড্ডা হয় রেগুলার, কোনো ব্যক্তি ধরো সেখানে যাচ্ছে না অনেকদিন, অনেকদিন পরে গেলে কি হবে, বিশাল একবারে তাকে আপ্যায়ন করা হবে না। মনে করো পড়তে আসছে না ওদের মধ্যে, একজন বহুদিন পরে পড়তে এসেছিল, তাদের যে ফিলিং জায়গাটা। আচ্ছা, কি পেয়ে এবার শুধু কারণ আছে, এখানেও কারণ আছে। তার কারণ কি, আপনাকে পেয়ে ওদের এক বিশেষ আনন্দের কারণ। কারণটা কি, হ্যাঁ, আনন্দটা কেন করছে, তার কারণ হচ্ছে পক্ষাধিক কাল, মানে 15 দিনের বেশি, এক পক্ষ মানে 15 দিন, 15 দিনের বেশি ধরে তারা যে সমস্ত বিষয় কেটে কুটে ঘষে পিষে চাটনি বানিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, মানে কি, এতদিন ধরে যে বিষয়টা নিয়ে তারা মানে বুকে বুকে মূল্য তুলে ফেলেছে, সেই বিষয়টা নিয়ে ওরা কোনো সমাধান বের করতে পারেনি। এত বকাবকি করেছে, তাও সমাধান বের করে চাটনি বানিয়ে ফেলেছে। তারা নতুন করে হাড় কাঠে ঢুকিয়ে রামদা ওচাবেন। মানে কি, হাড় কাঠে ঢোকানো মানে কি, এই প্রাবণ দিকে এসছে, গলা ধরেছে, ধরে হাড়ি কাঠে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে রামদা উঁচু করেছে, বলি দেবে। তার মানেটা কি, এই যে বিষয়টা এতদিন ধরে তারা সমাধান করতে পারেনি, সেই হাড়িকাঠির বলি হচ্ছে এই প্রাবন্ধিক এসছে, মানে এই মালটাকে ধরে এবার এই বলতে পারবে। এবার বলে তার দিকে রামদা বোঝাবেন, মানে তাকে প্রসঙ্গগুলো তুলে দিচ্ছে যে আমাদের মধ্যে এই এই বিষয়গুলো আলোচনা হচ্ছিল, এইবার বলো এই বিষয়টা কি হবে। বলছে বলছে আপনি যদিও গাধার দেশের লোক, আড্ডা মারে, কত বিশাল ফক্করবাজ, বিশাল আড্ডা আর কি মারে। তাই বলছে গাধার দেশের লোক মানে কি বলতো, গায়ে চন্দ্রবিন্দু আছে, ধ আছে, গায়ে আকারও আছে, গান্ধীর দেশের লোক। আপনি অবশ্য 100 বার ওদের বলেছেন যে গান্ধীর সঙ্গে আপনার কোনো প্রকারের সাক্ষাৎ যোগাযোগ নেই, কিন্তু তাতে করে কোনো ফায়দা ওতরায় না। হ্যাঁ, মানে কি বলছে যে আমি গান্ধী দেশের লোক হতে পারি, হয়তো গান্ধীজি অনেক বেশি জ্ঞানী ছিলেন, কিন্তু আমার সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না যে আমিও জ্ঞানী হয়ে যাব। আমার অত বেশি জ্ঞান ট্যান আমার নেই। যদিও আপনার জ্ঞানগম্যিতে কারো কোনো সন্দেহ নেই, কারণ আপনি গুহ্য ষষ্ঠেন্দ্রিয় ধারণ করেন, ইত্যাদি ইত্যাদি, তবু স্বীকার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তার মানে কি বলছে, আপনার জ্ঞান আপনি যতই বলেন না কেন আমার জ্ঞান নেই, আমার জ্ঞান নেই, কিন্তু বাকিদের ধারণা কি, গুহ্য ষষ্ঠেন্দ্রিয় বিশাল গুরুত্বপূর্ণ জায়গা। গুহ্য মানে কি, গোপন, ষষ্ঠেন্দ্রিয় মানে সিক্স সেন্স। কি অবস্থা দিনকাল পড়লো, সিক্স সেন্স মানে বুঝতে পেরেছো, ষষ্ঠেন্দ্রিয় মানে জানতে, সিক্স সেন্স মানে বুঝতে পেরেছো তো, অনুমান করার ক্ষমতা, সিক্স সেন্স। কি দিনকাল পড়লো, বাংলা পড়াতে হচ্ছে ইংরাজি দিয়ে। গুহ্য মানে গোপন, সিক্স সেন্স ধারণ করে বেশ অনেক অনেক কথাবার্তা বলে দেয় যেগুলো খাটে, তার জন্য সেই বিষয়ে তার অনেক নলেজ ছিল। যাই হোক, আপনি নির্ঘাত শেষ বাস মিস করবেন বন্ধুর ফ্ল্যাটে। এবার তাকে নিয়ে সেই যে ধরা হয়েছে হাড়িকাঠে বলি করা পর্যন্ত ছাড়বে না, তাই জন্য কি হয়েছে, শেষমেশ শেষ বাসটাও মিস করবে। তারপরে বন্ধুর ফ্ল্যাটে সোফার উপরে গিয়ে চতুর্থ জাম, মানে সারা প্রায় ভোর রাত পর্যন্ত তাকে নিয়ে তর্ক বিতর্ক হয়েছে।
হওয়ার পরে রাত্রে ভোর রাতের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে পরদিন সকালবেলা বাসে মানে বাড়ি ফিরবেন। ঠিক আছে, তো এই সৈয়দ মুজতবা আলীর বিবরণ দেওয়া আছে লাস্টে। চতুর্থ জাম মানে রাত্রি, শেষ রাত, চতুর্থ প্রহর মানে ভোরবেলা। না, চারটের সময় না, দুটো একটা দেড়টা হবে। প্রহর বাঘ আছে রাত্রি 9টা থেকে 3টা পর্যন্ত, একটা প্রহর আছে। অষ্টম প্রহর বলে না, অষ্টম প্রহর বলে না ভোরবেলা, অষ্টম প্রহর মাঝরাতে ছাড়ছে তাকে। ঠিক আছে, মানে কটা বলুন তো? 4:00 না না, অষ্টম প্রহর মানে ভোরবেলা, না না, ওই বলে না ওই 9টা থেকে 12টা, 9টা থেকে 12টা থেকে 3টে। তো চতুর্থ প্রহর মানে 12টা থেকে 3টে। আচ্ছা, তাহলে কবিতার এই ভালো করে প্রবন্ধটা একটুখানি ভালো করে বুঝো। হ্যাঁ, আমি রেকর্ডিং তোমাদের আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নিও, যাতে সমস্যা হয়েছে। হ্যাঁ, একটু ভালো করে দেখে নিও।